আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। ভালোবাসি। তো তো আর কি, আমাকেও ভালোবাসবা? আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এটা কখনো বলেছি আমি? তাহলে কানের কাছে সবসময় জ্ঞানের জ্ঞানের করিস কেন? কানে কম শোনো? ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে? মানে কি আর? আমি তোমাকে ভালোবাসার কথা বলি, আর তুমি বলছো আমি জ্ঞান জ্ঞান করছি। কানে সমস্যা আছে বলেই তো আমার ভালো কথাটা শুনতে পাও না, উল্টো পাল্টা কথা শোনো। ফাটিয়ে চড় দেবো একটা। দাও না, না করলো কে? আরও জানো? খবরদার, আমার নাম আরিয়ান, আরিয়ান চৌধুরী। কতদিন বলেছি এইসব উল্টাপাল্টা নামে আমাকে ডাকবি না। আমি 3 হাত লম্বা নামে তোমাকে ডাকতে পারবো না, ভালোবেসে ছোট্ট করে আরোই ডাকবো, পারলে ঠিকইও। তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাঁজরের হাড় দিয়ে। খবরদার, আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। আমি কি তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? তাহলে আমাকে এত জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য। আরও শোনা। দেখ, তুই আমার কাজিন, কাজিনের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। আমি তোর সিনিয়র, কথাটা মনে রাখিস। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। কথাটা বলে হাসিতে মেতে উঠল দিশা। আরিয়ান রাগে ক্ষোভে আর কিছু না বলে সেই ক্যাম্পাস ত্যাগ করলো। দিশা হেসেই যাচ্ছে। আরিয়ান আর দিশা চাচাতো ভাই বোন, দুজনের বাবাই শহরের নামকরা বিজনেসম্যান। আলাদা অ্যাপার্টমেন্টে থাকলেও একই ভার্সিটিতে পড়ে ওরা দুজন। যদিও আরিয়ান দিশার থেকে বয়সে আর ক্লাসের দিক থেকে বড়, দিশা আরিয়ানকে অনেক দিন ধরেই ভালোবাসে। বেশ চঞ্চল স্বভাবের বললেই মনের কথাটা নির্দ্বিধায় বলতে পারে দিশা। কিন্তু আরিয়ানের কাছে যেন দিশা চোখের বালি, ওর কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। বিকেলে বাসায় এসে চেঁচামেচি শুরু করে দেয় আরিয়ান। বাবা, বাবা। কি রে, কি হয়েছে? বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আঁচলে হাত মুছতে মুছতে বলেন রেহানা বেগম। মা, বাবা কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা, দিশাকে কিছু বলবা? আমার লাইফটা হেল করে দিচ্ছে মেয়েটা। এই মেয়েটার জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না। এই বাদর, মেয়ে মেয়ে করছিস কেন? ও না তোর কাজিন? হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতো থাকতে বলবা। ফোন করে বলে দিও ও যেন ওর লিমিট কলেজ না করে। বলেই হন হন করে নিজের ঘরে চলে গেল আরিয়ান। পিছন থেকে রেহানা বেগম বলতে লাগলেন। যাক বাবা, এ আবার কি হলো? আর দিশাই বা কি করলো? রেহানা বেগম দিশার মায়ের নাম্বারে কল দিলেন। হ্যালো, কে আপা? হ্যাঁ, কেমন আছিস আসমা? ভালোই আছি আপা। আপনার কি অবস্থা? ভাইজানের শরীরটা ভালো আছে? হ্যাঁ রে, ভালোই আছে। দিশা কোথায়? রুমেই আছে। ডাকবো? ডাক দে তো দেখি। দিশার মা দিশাকে ডেকে ফোনটা হাতে দিয়ে চলে গেল। হ্যাঁ বড় মা বলো। এই পাঁচি মেয়ে, আরিয়ানের সাথে কি করেছিস তুই? আরিয়ান যেন কে বড় মা? মায়ের খাবি বলে দিলাম। কি করেছিস কি? হ্যাঁ বড় মা, তুমি কি আরুর কথা বলছো? না, আমার বাপের মাথার কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ, তাই করো। আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। কারা স্বামী স্ত্রী? আমি আর আমার হাজবেন্ড। হায় হায়, এ অলুক্ষণে কথা! তুই আবার কবে বিয়ে করলি? করিনি, করব। কাকে? আমার আরুকে, বুঝলা? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেটে দিল দিশা। আরিয়ানের মা ফোনের দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বান্ধবী নিয়ে বসেছিল দিশা। এমন সময় আরিয়ান ঢুকলো ভার্সিটির প্রাঙ্গণে। দিশা অথৈকে দেখিয়ে বলল। এই দেখ, তো দুলাভাই চলে এসেছে। কে আমার দুলা ভাই? ওই আরু,
শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না, তাহলে তুই কেন বেহায়ার মতো ওর পেছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সবকিছুই বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বকবক করিস না, দেখতে দে। দেখ ওকে কি গর্জিয়াস আর হ্যান্ডসাম লাগছে। বেশ খুশি মনে বলল দিশা। সত্যি রে, আজ আরিয়ান ভাইয়াকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। ওই তোমার বাচ্চা, তুই আমাকে ভাবি বলি কেন? যাক বাবা, আমি আবার তোকে কখন ভাবি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না, আমাকে ভাবি কেন ডাকলি সেটা বল। এই নেশাপানি করছিস? ভাবি ডাকলাম কখন? আজই। কি রে দিশা, সবসময় এমন পাগলামি কেন করিস? তোকে তো তমা কিছু বলেইনি, তাহলে তুই বলছিস ভাবি ডেকেছে তোকে? হ্যাঁ দেখেছেই তো, আমি তো নিজের কানে শুনলাম। ও আমার আরুকে ভাইয়া ডেকেছে। তাতে কি হয়েছে? আরে বুঝছিস না কেন? আরুকে ভাইয়া ডাকা মানেই তো আমাকে ইনডিরেক্টলি ভাবি ডাকা। দুলাভাই কেন ডাকলো না? নেকা নেকা কান্না করে বলতে লাগলো কথাগুলো। তোমা আর অথই দুজনেই বোকা বনে গেল। ওরা ভাবতে পারছে না দিশা এরকম আজগুবি কথা পায় কথা থেকে। আরিয়ান বন্ধুদের সাথে ভার্সিটির বড় বটগাছটার নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখনই দিশা দৌড়ে সেখানে চলে আসে। আরু আরু জানো, ওই কুটনি তমা আজ আমাকে ভাবি ডেকেছে। কেন তোমাকে দুলাভাই ডাকলে ওর কি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতেই পারো না, বরং খুশি হতে। ঠিক বলছি না? এই মেয়ে, সমস্যা কি তোর? হবু বউকে কেউ মেয়ে বলে বোকা? কে আমার হবু বউ? আমি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু চাচাকে বলে দেব। ভালোই হবে, আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নিব। তার আমরা তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি আসতে পারবো। যাই হোক, কবে বলবো বাবাকে? এ কে রে ভাই? বলি এক আর বুঝে আরেক। আমি ঠিকই বুঝি, তুমি বুঝতে চাও না। যাবি এখান থেকে? যদি না যাস দিব দুটা চর। কোথায় দিবা? মানে? চরগুলো কোথায় দিবা জিজ্ঞাসা করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চর খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। যাবি এখান থেকে? একটা জোরে ধমক দিল আরিয়ান। যাচ্ছি। এইভাবে মানুষ মানুষকে ধমক দেয়? হন হন করে চলে গেল দিশা। আরিয়ান কপাল কুঁচকে নিচের দিকে তাকিয়ে বসে আছে। যাই বল, মেয়েটা কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসে। কি বললি? ভালোবাসে? এসব শেষরা মেয়ের শেষরা ভালোবাসা আমার দরকার নেই, বুঝলি তুই? স্যাঁচরা বলছিস কেন? ও তো তোর কাজিন, তাই না? আর ভালোবাসা কি কখনো স্যাঁচরা হয়? কাজিন বলে কি মাথা কিনে নিয়েছে? আর এই কাজিনের অজুহাতে ও বেশি বার বেড়েছে। কোনো কিছু বলতে পারছি না, শুধু আমার কাজিন বলে তাই। না হলে ও আমার জীবনে যেরকম শেষরার মতো পড়ে আছে, কবে ওর শিক্ষা দিয়ে দিতাম। দূর বেটা, তুই ভালোবাসার মানেই বুঝিস না। তুই তো খুব বুঝিস, এইবার চুপ থাক। দেখতে পাচ্ছিস না ওই মেয়েটা জ্বালায় বেচারা কি ডিপ্রেশনে আছে? আচ্ছা, তোর কেমন মেয়ে পছন্দ আরিয়ান? জানি না দোস্ত, তবে যে শেষরা মার্কা মেয়ে আমার পছন্দ না সেটা জেনে রাখ। বুঝলাম না, দিশাকেও তোর ভালো লাগে না, আবার কেমন মেয়ে পছন্দ সেটা জানিস না, তাহলে কি জানিস তুই? বাদ দে না ভাই, কেমন মেয়ে আমার পছন্দ সেটা সময় বলে দিবে। ওকে, তাহলে চল উঠি এইবার। রাতে বাসায় ডাইনিংয়ে খেতে বসলো আরিয়ান, সাথে মা আর বাবা। আরিয়ান খাচ্ছে এমন সময় কাশতে শুরু করলো আরিয়ান। মা, পানি দাও তাড়াতাড়ি। এই নাও। পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল আরিয়ান। আবারও ভাত খাওয়া শুরু করতেই কিছু মনে বাজলো তার। মাকে বলল, মা, তুমি তো আমাকে পানি দাওনি। আর শিউলি কাজের মেয়ে, সে বাড়িতে গেছে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার বউ দিয়েছে। আরিয়ানের কানের কাছে চিৎকার দিয়ে বলে উঠল দিশা। ওর কথা শুনে আরিয়ান সহ সবাই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। সবার সামনে, ইনফ্যাক্ট বাবা মায়ের সামনে কি করে এই কথা বলতে পারে ও? মা, এই মেয়ে এই বাসায় কি করছে? কোন মেয়ে? দিশা। এটা কোন ধরনের কথা আরিয়ান? এটা দিশার চাচার বাসা, যখন খুশি তখনই আসতে পারে সে। এতে এত কথার কি আছে বলতো? ঠিক আছে মা, কিন্তু তখন বাবার সামনে এইসব বাজে কথা কেন বললো? কোন বাজে কথা? বললো যে আমার বউ। ও, এই কথা? তা ওর কথাকে এত সিরিয়াসলি নিস কেন তুই? জানিস না মেয়েটা অনেক দুষ্টুমি করে এসব বলে। ছোট একটা মেয়ে তো। এতটাও ছোট না মা, ভার্সিটিতে পড়ে। আর ওর এসব দুষ্টুমি ওর কাছে রাখতে বলবা, আমার কাছে যেন না আসে। রাগে হন হন করতে করতে ছাদে গিয়ে বসলো আরিয়ান। রাগে ফুঁসছে সে, যাকে সে সহ্যই করতে পারে না, আর সে কিনা তার জীবনটা হেল করে দিচ্ছে। একটা সিগারেট ধরালো আরিয়ান, চোখ বন্ধ করে সিগারেটে টানছে আর
রাতের অপূর্ব দৃশ্য অবলোকন করছে সে। হঠাৎ করে হাত থেকে সিগারেটটা উধাও হয়ে গেল। কেউ যেন সিগারেটটা টান দিয়ে নিয়ে গেছে। চোখ খুলে দেখলো সামনে দিশা দাঁড়ানো, আর ওর হাতে আরিয়ানের সিগারেটটা। রাগে দিশার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে আরিয়ানের, তবু নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোল করে বলল, তুই এখানে কেন? এমনি। তুমি এখানে কি করছো? আর ভন্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? এটা আমার বাসা, আমার যখন খুশি আমি আসবো, তাতে তোর কোনো প্রবলেম? আর সিগারেট খাবো নাকি ইয়াবা খাবো এটা আমার পার্সোনালি ব্যাটার। আর আমার পার্সোনাল কাজে নাক গলাতে আসবি না, না হলে খুব খারাপ হবে। বেশ কড়াভাবে কথাগুলো বলল আরিয়ান। সে যাই হোক, তুমি আজ থেকে আর সিগারেট খাবে না। কেন? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো আরিয়ান। কেন আবার? সিগারেট খেলে তোমার ওই সুন্দর ঠোঁটগুলো কালো হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাকে কিস করতে দিব না। হোয়াট দ্য হেল আর ইউর লনসেস? কি মনে করিস নিজেকে, মিস ওয়ার্ল্ড নাকি অন্য কিছু? কেন আমার পিছনে পড়ে আছিস? আমি কোনোদিন তোকে বলেছি ভালোবাসি? জোর করে আদায় করতে চাস ভালোবাসা? প্রয়োজন হলে তাই করব। আমার ভালোবাসা আমি জোর করে আদর করব, বুঝলা? আরু তুই তুই আসলে একটা বাজে মেয়ে। যা খুশি তাই বলো। এসব কথা আমার এক কানে ঢোকা আর এক কান দিয়ে বের হয়ে যায়। ধুর, পড়ে থাকতি সাথে। আরিয়ান দিশাকে ছাদে একা রেখেই নিচে চলে আসলো। দিশা আরিয়ানের যাওয়া দেখছে আর হাসছে। আসলে আরিয়ানকে রাগাতে দিশার ভালোই লাগে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আরিয়ান নিজের বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। দিশাও দৌড়ে গিয়ে বাইকের পিছনে গিয়ে বসলো। এ, তুই এখানে বসলি কেন? নাম নাম বলছি। কেন নামবো? তুমি ভার্সিটিতে যাইবা, আমিও ভার্সিটিতে যাবো, একসাথে যাবো, সমস্যা কি? অনেক সমস্যা, নাম তুই। চাচা, চাচি। ওই, তুই এইভাবে সারের মতো চাচাচ্ছিস কেন? তুমি আমাকে না নিয়ে গেলে চাচাকে বলে দিব তোমার গার্লফ্রেন্ড রাগ করবে বলে আমাকে তোমার বাইকে নিচ্ছ না। মামা মানে? ব্ল্যাকমেল। দেখে নিব তোকে। অনেক সময় পাইবা দেখার, এখন ভার্সিটি যাই, সময় কম। হুম। আরিয়ান ফুল স্পিডে বাইক চালিয়ে 20 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে গেল। ভার্সিটির ভেতরে কোনো মতে ঢুকেই বাইকটা থামিয়ে দিল সে। নাম এখন। ওকে আরু সোনা, বাজে কথা রাখ, যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু আমি চলে যাবার পর যেন কোনো মেয়ের সাথে তোমাকে না দেখি, ঘাড় মটকে দিব একদম। দিশা চলে গেল নিজের ক্লাসরুমে। দিশার যাওয়াতে আরিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনেক দিন কেটে গেল। আরিয়ানের উপর দিশার করা অত্যাচারগুলো যেন আরও বেড়ে গেল। আরিয়ান পদে পদে ওকে অপমান করছে, কিন্তু সেগুলো যেন দিশার গায়েই মাখছে না। একদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে দিশা। এমন সময় দিশার মা এসে দিশার সামনে এসে দাঁড়ালো। হাবভাব মনে হচ্ছে খুব রেগে আছেন তিনি। সেদিকে ভ্রুক্ষেপ না করে মাকে জিজ্ঞাসা করলো দিশা। কি ব্যাপার, কি বলবে মা? তুই কি এখনো বাচ্চা আসছিস দিশা? হঠাৎ এইসব বলছো কেন? তুই আরিয়ানের সাথে এমন কেন করিস? তুই এখন বড় হয়েছিস, সেটা তোর বোঝা দরকার। কি করি আমি আরুর সাথে? খবরদার, একদম আজে বাজে কথা বলবি না। আরিয়ান আমাকে ফোন করে সব বলেছে। তুই কেন ওর সাথে সারাক্ষণ ঝামেলা করিস? ও, ওই বাদর আমার নামে তোমার কাছে নালিশ করেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। খবরদার, আর কোনো উল্টাপাল্টা কিছু করবি না। দেখোই না কি হয়। মায়ের কাছ থেকে নিজের রুমে চলে আসলো দিশা। আরিয়ানকে ফোন দিল সে। কয়েকবার রিং বেজে কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। আরেকবার কল দিতেই ফোনটা রিসিভ হলো। হ্যালো। আরু, তুমি কোথায়? সেটা জেনে তুই কি করবি? প্লিজ বলো, দরকার আছে। ফোন রাখ, বিরক্ত করবি না। বলো না কোথায় আছো। আরিয়ান ইচ্ছার বিরুদ্ধেই নিজের অবস্থান জানালো দিশাকে। অনেক জেদ করেছিল তাই। দিশা 15 মিনিটে সে স্থানে পৌঁছে গেল। আরিয়ান সহ আরও কয়েকজন বন্ধু ভার্সিটির সামনে একটা স্টলে বেঞ্চে বসেছিল। দিশা সেখানে গিয়ে কাউকে কল দিল। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো সেখানে। মেয়েটা কিছু একটার সাথে পা লেগে পড়ে যেতে নিলেই আরিয়ান তাড়াতাড়ি এসে মেয়েটাকে 2 হাত ধরে ফেলে, আর দিশার সাথে সাথে সেটা ক্যামেরাবন্দি করে নেয়। দিশা মুস্কি হাসতে থাকে। আসলে প্ল্যানটা দিশারই ছিল, আর মেয়েটাও দিশারই একটা বান্ধবী, নাম লিজা। দিশাই ওকে আরিয়ানের সামনে এসে পড়ে যাওয়ার অভিনয় করতে বলেছিল। দিশা একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ল কেউ দেখার আগেই। বিকেলে সবে মাত্র আরিয়ান বাসায় ফিরেছে। এমন সময় আরিয়ানের বাবা বেশ কড়া চোখেই ছেলের পথ আগলে দাঁড়ালো। আরিয়ান বেশ বোকা হলো বাবার বিহেভিয়ারে। কি হয়েছে বাবা? কি হয়েছে এটা তুই জিজ্ঞাসা করছিস? জানিস না কি হয়েছে? না তো, কি হয়েছে?
মা বলো তো কি হয়েছে, বাবা এমন করছে কেন? ভাবতেও আমার ঘৃণা লাগছে, তুই আমার ছেলে, প্রেম করেছিস ভালো কথা, তাই বলে নিজের মান সম্মান, আমার মান সম্মান মাথা খেয়ে রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করবি? মানে বুঝলাম না কিছু, কি করেছি আমি? এগুলো কি? ছবিগুলো আরিয়ানের সামনে ধরলো আরিয়ানের বাবা। ছবিগুলো দেখে আরিয়ান বেশ অবাক। এটা তো সেই মেয়েটা যাকে সকালে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে আরিয়ান। এইসব ছবি কে তুললো আর বাবার কাছেই বা আসলো কিভাবে? কি বলছি উত্তর দাও। রোমাঞ্চ করার জায়গা কি অভাব পড়েছে যে পাবলিক প্লেসে তোমাকে যা খুশি তাই করতে হবে? বাবা এটা তো আমি। থাক, আর বলতে হবে না। এখন থেকে ক্যারেক্টার ঠিক করার চেষ্টা করো। তোমার সম্মানের ভয় না থাকলেও আমার আছে। কথাগুলো বলে আরিয়ানের সামনে থেকে চলে গেল বাবা। আরিয়ানের মাথায় কিছুই ঢুকছে না, মাথা হ্যাং হয়ে আসছে। এমন সময় একটা হাসির আওয়াজ এলো ওর কানে। পাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে দিশা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। আরিয়ানের আর বুঝতে বাকি নেই এটা কার কাজ। তবু কিছু বলল না সে, নিজের রুমে চলে গেল। নিজেকে শান্ত করতে পারছে না আরিয়ান। ছাদে চলে গেল সে, গিয়ে দেখলো ছাদের কর্নারের দোলনায় দিশা বসে আছে। আরিয়ান আস্তে আস্তে দিশার পাশে গিয়ে দাঁড়ালো। দিশাও এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। কেন করছিস এমন? কি করেছি? আমি ভালো করেই জানি কাজটা তোর, আর সেই মেয়েটা যে তোর বান্ধবী সেটাও আমি জানি। পড়ে যাচ্ছিল, ভাবলাম পড়ে গেলে ব্যথা পাবে, তাই ধরছিলাম, আর তুই এটাই ইউজ করলি। এই তো আমার প্ল্যান ছিল তোমাকে সাহায্য করার। মানে? মানে হলো তুমি আমার নামে আমার মায়ের কাছে নালিশ করে আমাকে বকা শুনিয়েছো, তাই আমিও একটা ছোট্ট গেম খেলি, তোমাকে বকা শোনালাম। 50-50। তোর প্রতি ঘৃণা আজ থেকে আরো বেড়ে গেল রে। আরিয়ান আর এক মিনিটও না দাঁড়িয়ে নিচে চলে আসলো। দিশা ছলছল চোখে ওর দিকে তাকিয়ে আছে। এই প্রথম আরিয়ানের বলা কথাগুলো তার মনে দাগ কেটেছে। সেদিন দিশা চাচার বাসায় আর থাকলো না, নিজের বাসায় চলে এলো। কেন যেন আরিয়ানের বলা ঘৃণা কথাটা সে মেনে নিতে পারছে না। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল দিশা। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। দিশার মা আসমা বেগম কিছুক্ষণ পর পর মেয়েকে ডাকছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। কিছুটা চিন্তায় পড়ে গেলেন তিনি। তার এই চঞ্চল মেয়ে তো কখনো এরকম করে না, আজ হঠাৎ কি হলো? কিছুক্ষণ পর দিশার বাবাও চলে আসলো। আসমা বেগমকে মেয়ের রুমের সামনে পায়চারি করতে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে এভাবে পাইচারি করছো কেন? কি হয়েছে? তুমি কখন এলে? এই তো মাত্রই এলাম। কি হয়েছে? এনি প্রবলেম? প্রবলেমই তো, মেয়েটা সেই সন্ধ্যা থেকে দরজা লক করে রেখেছে। এই যে রাখছি, কোনো কথা বলছে না। বুঝতে পারছিস না কি হয়েছে? তাই নাকি? শরত, আমি দেখছি। মামনি, দিশা মামনি, কি হয়েছে তোমার? কথা বলো মামনি, মামনি কথা বলো। দিশার বাবা দিশাকে ডেকেই যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আবারও ডাকতে লাগলেন তিনি। মামনি কথা বলবে না তো? ঠিক আছে, আমি কিন্তু এক্ষুনি কেঁদে দেবো। কেউ থামাতে পারবে না বলে দিলাম। তুমিও পারবে না মামনি। অবশেষে দরজা খুলে দিশা বের হলো। একটাই দুর্বলতা তার, বাবার কান্না সহ্য করতে পারে না সে। মামনি কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিচ্ছু বলেনি আব্বু। তাহলে মন খারাপ করে আছো কেন? এই এমনি মাথা ব্যথা করছিল তাই। মাথা ব্যথা? আমাকে ফোন করে বলোনি কেন? তোমার মাকে বলতে পারতে। চলো। কোথায় যাবো আব্বু? আমার মামনি মাথা ব্যথায় কষ্ট পাচ্ছে, আর আমি এখনো বাসায় বসে থাকবো? চলো, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব এক্ষুনি। চলো চলো। আব্বু সামান্য ব্যথা, এখনই ঠিক হয়ে যাবে। ঠিক তো? হুম। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো, একসাথে বসে ডিনার করব। ওকে আব্বু। বাবার জন্য কত দরদ, কান্নার কথা বলতেই বেরিয়ে সব আবদার পূরণ করে হচ্ছে। আমি যে এতক্ষণ চেঁচিয়ে গলা ফাটালাম, সেটাই কোনো ভ্যালুই নেই দেখছি। অভিমানের সুরে কথাগুলো বলল আসমা বেগম। মায়ের কথায় দিশা আর দিশার বাবা দুজনেই হেসে দিল। দিন যেতে লাগলো। দিশা এখনও আগের মতোই চঞ্চল রয়ে গেছে। যদিও সেদিন রাতে মন খারাপ করেছিল, কিন্তু পরের দিন সকাল থেকে সব কিছু মাথার মেমোরি থেকে ডিলিট করে দিয়েছে সে। এটাই তার স্বভাব। কারো দেওয়া কষ্ট মনে গেঁথে রাখতে পারে না সে, সব ভুলে যায়। দিশার এক্সাম শুরু হয়ে গেল। এক্সামের কারণে দিন রাত বেশ পড়তে হচ্ছে তাকে, যার জন্য আরিয়ানের সাথে আগের মতো দেখা হচ্ছে না তার।
আরিয়ান বেশ খুশি এতে, মনে মনে দোয়া করে যেন সারা বছরই দিশার এক্সাম লেগে থাকে। শেষ এক্সামের আগের দিন রাতে দিশার টেবিলে বসে পড়ছিল। হঠাৎ আরিয়ানের চিন্তা মাথায় ঢুকলো তার। সঙ্গে সঙ্গে কল দিল তাকে। প্রথমবার রিং হতেই রিসিভ হয়ে গেল। বেশ অবাক হয়ে দিশা বলল, কি ব্যাপার আরু? আমার ফোনেরই অপেক্ষায় ছিলে মনে হচ্ছে। আমার তো আর খেয়ে দিয়ে কাম নেই যে তোর মতো একটা পেতনির ফোনের অপেক্ষায় থাকবো। ফোনে গেম খেলছিলাম, তাই কল আসতেই রিসিভ হয়ে গেছে। সে যাই হোক, কি করছো এখন? আজারা সময় নষ্ট করছে আর কি। মানে? মানে তোর মতো একটা পেতনির ফোনে কথা বলছি আর কি। এটা তো কোনো কাজ না, তাই না? আর কাজ না করে সময় নষ্ট করা মানে হলো আজারা সময় নষ্ট করা। দেখো আরু বাবু, পিটনি বলো আর যাই বলো, সবটা কিন্তু তোমারই। সো তোমার নিজের জিনিসকে সম্মান দিতে শেখো। জাস্ট স্টার্ট আপ। কতবার বলেছি আমাকে এইসব বাজে নামে ডাকবি না। তুই আমার হবি কোন দুঃখে রে? কোন দুঃখে আমি তোমার হব না? তোমাকে ভালোবাসি তো, তাই সুখেই আমি তোমার হব। বাজে কথা রাখ, এত রাতে কেন ফোন দিয়েছিস সেটা বল। ভালোবাসি কথাটা বলতে। বলা হয়েছে? না, হয়নি। আবার কি? তুমিও বলো। কি বলবো আমি? ভ্রুকুসকে জিজ্ঞাসা করলো আরিয়ান। ভালোবাসি কথাটা বলো। মাথায় গন্ডগোল হয়েছে তোর? বাসায় জানে? প্লিজ বলো না আরু। ফোন রাখ। একবার বলো প্লিজ। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তোকে কিন্তু সত্যি সত্যি আমি ব্লক লিস্টে রেখে দিব। আচ্ছা, বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ আরু। দূর হ। ফোন কেটে দিল আরিয়ান। দিশা ছলছল চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ইদানিং আরিয়ান তাকে অনেক বেশি অ্যাভয়েড করছে, যেটা মানতে পারছে না দিশা। তাও আরিয়ানের পিছনে আঠার মতো লেগে আছে। পরের দিন এক্সাম শেষ, ভার্সিটির গেট দিয়ে বের হতে যাবে এমন সময় দেখলো আরিয়ান বাইক থেকে নামছে। হয়তো মাত্রই এসেছে। দিশা দৌড়ে আরিয়ানের সামনে হাসি মাখা মুখ নিয়ে দাঁড়ালো। আরু, কখন এলে? আমাকে দেখতে এসেছো বুঝি? আমি জানতাম তো আজ আমার লাস্ট এক্সাম, তুমি আসবে। এসব গিয়ে চাচাকে গিয়ে বল তোকে হিমায়তপুরে নিয়ে যেতে। মাথা ট্রিটমেন্ট করা, বুঝলি? অসভ্য মেয়ে কোথাকার। কথাটা বলেই আরিয়ান দিশার পাশ কাটিয়ে চলে গেল। দিশা আর কিছু বলল না। এই প্রথম সে বুঝতে পারলো আসলে সে আরিয়ানকে টর্চার করছে, খুব জ্বালাচ্ছে। সেটা মোটেও ঠিক না, কিন্তু কি করবে সে? খুব ভালোবাসে যে সে তার আরুকে। তাকে পাওয়ার জন্য সে সব করতে পারে। এক্সাম শেষ হওয়ায় কিছুটা ফ্রি হলো দিশা। তাই পরের দিন ব্রেকফাস্ট করেই আরিয়ানের বাসায় চলে আসলো দিশা। কয়েকদিন থাকবে এখানে সে। আরিয়ানের মনের মতো হওয়ার চেষ্টা করবে তার বাসায় থেকেই। বাসায় ঢুকেই সে আরিয়ানের মাকে জড়িয়ে ধরল। বড় মা, কি করো? কি আর করব, এতদিনে মনে হলো আমার কথা, আসতে পারিস না? কি করব বলো? আমি তো আসতেই চাই, তোমার ছেলেই তো সব নষ্টের মূল। কেন, ও আবার কি করলো? জানো না, তোমার ছেলে তো বিয়ের বয়স হয়েছে, আমারও হয়েছে। আমাকে বিয়ে করে নিয়ে এলেই তো পারো, একেবারে চলে আসতাম। ভাজি মেয়ে, ওসব কথা কেউ বলে? আর আরিয়ান বিয়ে করে তোকে খাওয়াবি কি? ও তো কোনো কিছুই করে না। কেন? আমি কি সর্বস্তরের খাদক নাকি? তোমরা এতগুলা মানুষ খেতে পারো, আমার বেলায় খাওয়াতে পারবে না? খুব পেকে গেছিস তাই না? সে জন্মের পর থেকে। যাই হোক, শ্বশুর আব্বু কই? কে শ্বশুর আব্বু? কে আবার? তোমার স্বামী, আমার আরুর বাবা, আর আমার বড় চাচা। বলো কোথায়? কি পাজি মেরে বাবা! যা ফ্রেশ হয়ে আয়, আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো মায়ের খাবি। যা এখন থেকে। যাচ্ছি। সৎ শাশুড়ির মতো ব্যবহার শুরু করে দিচ্ছ এক্ষুনি। দিশা চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। আরিয়ানের মা দিশার এসব কথা শুনে একা একাই হাসছে। মেয়েটার বয়স হলেও বুদ্ধি বাড়েনি, সেটা তিনি বেশ বুঝতে পেরেছিলেন। দিশা ফ্রেশ হয়ে এসে বড় মার কাছে বসলো। বড় মা, আরু কোথায়? তোর বকা শুনতে খুব ভালো লাগে তাই না? বোকা, কথা বলো না কেন? বকা শুনতে কারো ভালো লাগে নাকি? তাহলে অপছন্দ করে জেনেও এই নামে কেন ওকে ডাকিস বারবার? ভালোবেসে ডাকি তো, তাই ভালো লাগে না। ভালোবাসা না থাকলেই বুঝতাম এটার মাঝে যে কি মধু আছে। থাক, তোর মধুর আর দরকার নেই। দুটোতে সব সময় সাপ নেউলের লেগেই থাকে, আসছে ভালোবাসা দেখাতে। তোমার হিংসায়? কি? বুঝো না, বাদ দাও। কিচেনে চলো। কেন? কিচেনে মানুষ কেন যায়? কেন যায় সেটা তো বুঝলাম, কিন্তু এই সময় কিচেনে গিয়ে তুই কি করবি? আর ওর প্রিয় খাবার রান্না করতে শিখাবে আমাকে। ওকে তো ইমপ্রেস করতে হবে, তাই না? এমনিতেই আমাকে পছন্দ করে না, তার উপর ওর পছন্দের খাবার যদি রান্না করতে না পারি, তাহলে তো আমাকে ওর বিয়ের আগেই ডিভোর্স দিয়ে দিবে। আর বেচারি তুমিও আর কোনোদিন দাদু ডাক শুনতে পারবা না। তোমার কষ্টের কথা ভেবেই আমি এসব শিখতে এসেছি, বুঝলা বড় মা?
দিশার কথা শুনে উনি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কি দরদি মেরে বাবা। চলো না বড় মা, কি এত ভাবছো? কিছু না, চল। সেদিন দুপুর 1টা নাগাদ নিজেও কিচেনে থেকে বের হয়নি আর আরিয়ানের মাকেও বের হতে দেয়নি। সারা দুপুর রান্না করে নিজেই টেবিলে সাজিয়েছে দিশা। আজ নিজের হাতে রান্না করা খাবার নিজেই পরিবেশন করবে আরিয়ানকে। ভাবতেই অনেক খুশি লাগছে তার। 11টা 30-এ আরিয়ান বাসায় ফিরল। বাসায় এসে কারো কোনো সাড়া শব্দ পেল না সে। রুমে ঢুকে তাওয়াল আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আরিয়ান। ফ্রেশ হয়ে 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। তখনও চারিদিকে নিস্তব্ধতা। নীরবতা ভেঙে সেই বলে উঠল, মা, খিদে পেয়েছে, খাবার দাও। খাবার টেবিলে রাখা আছে, দেখ। পাশের রুম থেকে মা বলে উঠল। আরিয়ান আপন মনেই টেবিলে গিয়ে বসলো। টেবিলে অনেকগুলো বাটি ঢাকনা দিয়ে ঢাকা আছে। আরিয়ান একটা প্লেটে ভাত নিল, তারপর একটা বাটির নিয়ে ঢাকনা সরাতেই দেখতে পেল তাতে আলু ভর্তা রাখা। মেজাজ হালকা খারাপ হলো তার। এটা রেখে আরেকটা বাটি থেকে ঢাকনা সরাতেই দেখলো ওতে ডাল ভাজি আছে। এতক্ষণে রাগ চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তার। কোনো মতে রাগটা কন্ট্রোল করে আরেকটা বাটি নিয়ে দেখলো তাতে ডিম ভাজি। চিৎকার শুরু করে দিল আরিয়ান। এই বাড়িতে আমাকে খেলনা মনে হয়েছে নাকি? এইসব রান্না করেছে কে এগুলো? মা, মা। কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? বাসায় কি ডাকাত পড়েছে নাকি? পাশের রুম থেকে বের হতে হতে মা বলল, মা, এগুলো কি? কোনগুলো? আমি খেতে এসেছি আর তোমরা আমার সাথে মজা করছো। টেবিলে আলুর ভর্তা, ডাল, ডিম। জানো না আমি এগুলো ডিসলাইক করি? জানি তো। জেনো এগুলো কেন করেছো? আমি এখন এগুলো কি দিয়ে খাবো? এগুলো আমি করিনি, দিশা করেছে। দিশা? হ্যাঁ, আমি করেছি। কেন, তোমার পছন্দ হয়নি? মায়ের রুম থেকে দিশা বেরিয়ে কথাগুলো বলল। এতক্ষণে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো সে। অপছন্দের জিনিস আমার সামনে দিয়ে বলিস পছন্দ হয়েছে কি না? আর তোকে এসব কে করতে বলেছে? কেউ বলেনি। তোমার প্রিয় খাবার রান্না করা শিখেছি। এগুলো আমার প্রিয় খাবার। এইগুলো প্রিয় না হলেও প্রিয় করে নাও। এর চেয়ে ভালো রেসিপি আমি তৈরি করতে পারবো না। খুব ঝামেলা সেগুলো তৈরি করা। সারাদিন না খেয়ে থাকলেও আমি পারবো না সেগুলো বানাতে। গাছে কাটাল গোপে তেল। আমার জন্য তোকে এত চিন্তা করতে হয় না, যা এখান থেকে। আরিয়ানের কথায় দিশা বেসুরো গলায় একটা গান ধরলো। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে। বুঝলা আরো শোনা? যাবে এখান থেকে। প্রচণ্ড জোরে হুঙ্কার করে উঠল আরিয়ান। দিশা মুখ ভেঙচি কেটে সেখান থেকে কেটে পড়ল। দিশা যেতেই আরিয়ান মাকে বলতে লাগলো, ও তো একটা পাগল, তাই এমন করেছে। তুমিও কি পাগল মা? তুমি তো জানো আমি এগুলো খাই না, তো ওর সাথে মিলে এমন করলে। এখন যে আমার খিদে পেয়েছে, খাবো কি? চেঁচামেচি করবি না, তুই বস, আমি খাবার আনছি। ও, আজ 2 দিন হলো দিশা আরিয়ানদের বাসায় এসেছে। এই 2 দিনে দিশা নানানভাবে আরিয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু সবগুলোই উপায় নেগেটিভ হচ্ছে। বিকেলে ব্যালকনিতে বসে আরিয়ান গিটার বাজাচ্ছিল। দিশা রুমে বসে কফি খাচ্ছিল। গিটারের সুর শুনে আরিয়ানের পাশে এসে দাঁড়ায় দিশা। দিশা আরিয়ানের গিটারের সুর উপভোগ করছে, যেন সুরটা তার হৃদয়ে ছুঁয়ে দিচ্ছে। চোখ বন্ধ করে দিশা সুর উপভোগ করার ব্যস্ত ছিল। এমন সময় তার হাতের কফি আরিয়ানের গায়ে পড়ে যায়। ধরফরিয়ে উঠে আরিয়ান। দিশা তখনও চোখ বুজে আছে। আরিয়ান চিৎকার দিয়ে উঠল। এই মেয়ে, তোর সমস্যা কি? আরিয়ানের আকস্মিক চিৎকারের আতকে উঠল দিশা। বলতে লাগলো, মানে কি হয়েছে? চোখে দেখিস না, বুঝিস না কি হয়েছে? আর কত জ্বালাবি আমাকে? আমাকে ভালোবাসিস? এ তোর ভালোবাসা? ভালোবাসার নাম আমাকে মানসিক টর্চার করছিস কেন? কি ক্ষতি করেছি আমি তোর? কেন করছিস আমার সাথে এমন? আমি তোর কোন জন্মের শত্রু যে এ জন্মেই শোধ নিচ্ছিস? কেন এখানে পড়ে আছিস আমার রাতের ঘুম হারাম করতে? তুই আসার পর থেকে শান্তিতে একটু খেতেও পাচ্ছি না, এখন শান্তিতে গিটারটাও বাজাতে দিবি না? বেয়ায়া মেয়ে কোথাকার। প্রচণ্ড ঘৃণা নিয়ে কথাগুলো বলল আরিয়ান। দিশা হতভম্ব হয়ে আরিয়ানের কথাগুলো শুনছে। চোখ তার নোনা জলে ধারা বয়ে যাচ্ছে। ন্যাকা কাদা, একদম কাঁদবি না বলে দিলাম। আমার লাইফটা হেল করে এখন সাধু সাজা হচ্ছে। ঘৃণা করি তোর মতো মেয়েকে। আরিয়ান রাগে গজগজ করতে বাসা থেকে বেরিয়ে গেল। দিশা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। আজই চলে যাবে? আর কিছুদিন থেকে গেলে পারতি মা। আরেকদিন আসবো বড় মা, আব্বুর জন্য মনটা বড্ড টানছে। তুমি চেয়েও একদিন সময় পেলে নিশ্চয়ই যাব। তুই আসিস কিন্তু। আচ্ছা,
এখন আসি তাহলে। সাবধানে যাস। দিশা চলে এলো নিজের বাসায়। আসলে আরিয়ানের বলা কথাগুলো দিশার মনকে শান্তি দিচ্ছিল না। বারবারই মনে হচ্ছিল সে অন্যায় করেছে, থাকলে হয়তো অন্যায়ের বোঝা বাড়তেই থাকতো। তাই তখনই ব্যাগ প্যাক গুছিয়ে নিজের বাসায় চলে আসলো দিশা। সন্ধ্যার পর বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে গেল আরিয়ান। খাটে মাথার সাথে হেলান দিয়ে বসে আছে সে। মাথায় চিন্তা ঘোরপাক খাচ্ছে তার। আসলে তখন দিশার সাথে অতটা বাজে বিহেভ না করলেও হতো, শুধু শুধু এতগুলো কথা শোনালো তাকে। আচমকা কেন যেন এতটা রাগ উঠে গিয়েছিল বুঝতে পারে নাই সে। মেয়েটা তো তখন ইচ্ছে করে এমন কিছু করেনি, মনের ভুলে একটু কফি না হয় তার গায়ে পড়ে গিয়েছিল, তাই বলে এতটা কটু কথা বলা উচিত হয়নি তার, সরি বলা উচিত। এসব কথা ভাবতে ভাবতেই মায়ের রুমে গেল আরিয়ান। চারপাশে চোখ বুলিয়ে দেখলো মা একাই বেডে শুয়ে আছে, দিশা নেই। কিন্তু এই সময় দিশার তো এখানেই থাকার কথা। বাবা বাসায় আসার আগ পর্যন্ত দিশা মায়ের সাথেই থাকে, এসব ভাবছিল আরিয়ান। তখনই মা বলল, কিছু বলবি আরিয়ান? হ্যাঁ, না মানে? কি মানে করছিস? বলে ফেল, কি হয়েছে? মা, দিশা কোথায়? ও তো বাসায় চলে গেছে। মনের মধ্যে ধুক করে উঠল আরিয়ানের। কখন গেল মা? বিকালও তো দেখলাম বাসায় আছে। বিকেলে গেছে, দেখলাম মেয়েটা কান্না করছে, জিজ্ঞাসা করতেই পড়লো ওর বাবার জন্য নাকি মনটা টানছে, তাই চলে গেল। কিন্তু করতো কয়েকদিন থাকার কথা ছিল মা। হ্যাঁ, কিন্তু হঠাৎ যে কি হলো। আচ্ছা বাদ দে, কখন এলি তুই? এই তো এখনই। ও আচ্ছা। আরিয়ান নিজের রুমে চলে এলো। আজ প্রথম দিশার জন্য মন খারাপ হচ্ছে তার। এতটা খারাপ ভাবে না বললেও পারতো সে। আচ্ছা অথই, বলতো ভালোবাসা মানে কি শুধুই কষ্ট? কেন, কি হয়েছে রে দিশা? কিছু হয়নি, বল না। জানি না তো, আমি তো কখনো কাউকে ভালোবাসিনি, তাই এর মানেও বলতে পারি না। তুই তো আমাকে জিজ্ঞাসা কর। এই হারামি, তুই জানিস না? তাহলে আমি জানবো কিভাবে? আমিও তো কখনো ভালোবাসিনি কাউকে। তোদের কাউকে কিছু বলতে হবে না। খামোখা টেনশন করে মাথা খারাপ করতে পারবো না। ফুচকা খাবো, চল। তাই চল। পাশ থেকে তোমা বলে উঠল। 3 বান্ধবী মিলে ক্যাম্পাসে গিয়ে ফুচকা কিনে খেলো। মনের মধ্যে অনেক কষ্ট থাকলেও সবার সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে চলেছে দিশা। ফুচকা খাওয়া শেষ হলে ক্লাসে যেতে নিলেই কথা থেকে দিশার সামনে এসে আরিয়ান দাঁড়ায়। দিশা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। তুই চলে এলি কেন কাল? আব্বুর কথা মনে পড়ছিল তাই। আমার কথায় কষ্ট পেয়েছিস তুই? নিজের খেয়ে নিজের পরে শুধু শুধু অন্যের কথায় কষ্ট পেতে যাব কেন? সরি। কেন? এমনি। ও আচ্ছা, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। দিশা চলে গেল ক্লাসে। আরিয়ান ও নিজের গন্তব্যে চলে গেল। সরি বলাটাই যেন তার কর্তব্য ছিল, সেটা বলতে পেরেই তার শান্তি। দিন যেতে লাগলো। দিশা এখনো আগের মতোই চঞ্চল আছে, যদিও সেদিন অনেক অভিমান ছিল আরিয়ানের উপর, কিন্তু সরি বলার পর তা গলে পানি হয়ে গেল। এখনও আরিয়ানকে সামনে পেলে তার ভালোবাসার ঝুড়ি নিয়ে হাজির হয় তার সামনে। আরিয়ান এত বিরক্ত হয়, তাও সেটা আমলে নেয় না দিশা। তার বিশ্বাস, সরি যেহেতু বলেছে তাহলে নিশ্চয়ই সে দিশাকে ভালোবাসে। ভালো না বাসলে অযথা সরি বলতে যাবে কেন? সেদিন আরিয়ান তার কয়েকজন বন্ধু বান্ধবী নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে একটা মেয়ে ছিল যে আরিয়ানের সাথে খুবই ঘনিষ্ঠভাবে বসেছিল। দিশার নজর থেকে সেটা এড়ায়নি। রাগে ফুঁসতে ফুঁসতে আরিয়ান সহ বাকিদের সামনে গিয়ে হাজির হলো সে। আরিয়ান সহ বাকিরা দিশার দিকে তাকালো। দিশা বেশ রাগী লুকে তার দিকে তাকিয়ে আছে। আরো, এই মেয়েটাকে আর তোমার সাথে এইভাবে লেগে আছে কেন? হোয়াট ডু ইউ মিন বাই লেগে থাকা? রাগী কণ্ঠে আরিয়ান উত্তর দিল। বোঝো না? এই মেয়ে, তুই আমার আরুর সাথে লেপটে আছিস কেন? ছাড় বলছি আমার আরুকে। শ্যাট আপ! কি বাজে কথা বলছো আরিয়ান? কি বলছে এই মেয়েটা? ও কি বলবো? ও কি বলবে? আমার কথা শোন, লজ্জা নেই তোর? একটা মেয়ে হয়ে আর একটা বড় পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে আছিস, রাস্তার মেয়ে কোথাকার। আরিয়ান, ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওকে কিছু বলবা নাকি আমি এখান থেকে চলে যাব? আরিয়ানের হাত ধরে রেখে কথাগুলো বলল মেয়েটা। যা না, না যা না। কে না করেছে তোকে? হাত ছাড় বলছি, আমার আরুর হাত ছাড়। বলেই এক ঝাটকায় আরিয়ানের হাত থেকে মেয়েটির হাত ছাড়িয়ে ধাক্কা দিল দিশা। ধাক্কায় কিছুটা দূরে ছিটকে পড়ল মেয়েটা। আরিয়ান এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না।
এক ঝটকায় দিশার সামনে গিয়ে ওর গালে দিল ঠাটিয়ে চড়। আরেকটা চড় দিতে যাবে তখনই আকাশ ওর হাত ধরে ফেলে। বাদ দে না ভাই, তুই তো জানিসই ও সহজ সরল একটা মেয়ে, তোকে ভালোবাসে, তাই নেহাকে তোর পাশে মানতে পারছে না মেয়েটা। চল আমার সাথে। দিশা গালে হাত দিয়ে ছলছল চোখে এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ানের চোখ মুখে আজ আগুন জ্বলছে। আরিয়ান ধীর পায়ে দিশার দিকে এগিয়ে গেল। দিশা ছলছল চোখে অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান বলতে লাগলো, এই হাত দিয়ে তুই নিয়াকে আঘাত করেছিস তাই না? তোর এত বড় সাহস! তুই কি জানিস আমি আরিয়ান চৌধুরীর পাওয়ার কতটুকু? আমি চাইলে তোর অনেক আগে সাহায্য করতে পারতাম, কিন্তু তুই আমার কাজিন। শুধুমাত্র এটা ভেবে তোকে আমি ছাড় দিয়েছি। তুই মনে করিস তুই নিজেকে আমার গার্লফ্রেন্ড, আর তোর মতো ছেঁচড়া মেয়েকে আমি করবো আমার গার্লফ্রেন্ড? আমি ছেঁচড়া মেয়ে? অবাক চোখে আরিয়ানকে জিজ্ঞাসা করলো দিশা। হ্যাঁ, ছেঁচড়াই তো। যে মেয়ে নিজের থেকে ছেঁচড়ার মতো ভালোবাসার কথা বলতে আসে, সে মেয়ে আমার কাছে ছেঁচড়া ছাড়া কিছুই না। খুব কঠিন গলায় কথাগুলো বলছে আরিয়ান। দিশা শুধু অবাক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছে আর তার কথাগুলো শুনছে। আরিয়ান আবারও বলতে লাগলো, কি বলেছিস তুই নিয়াকে? ও বাজে মেয়ে, ও নির্লজ্জ মেয়ে। আরে ও তোর থেকে অনেক ভালো। বেয়ায় তো তুই, নির্লজ্জ তো তুই। যে মেয়েকে বারবার না করার পরও নির্লজ্জের মতো আমার পিছনে পড়ে থাকে, নিয়া কোনো রাস্তার মেয়ে না, রাস্তার মেয়ে তুই। ও আরেকটা কথা, কি যেন বলেছিলি তুই? ও আমার কে? তাহলে শুনে রাখ, ওই নিয়াই আমার গার্লফ্রেন্ড। ওকে আমি ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। কানে গেছে কথাটা? এবার যা আমার সামনে থেকে, কখনো আমার সামনে আসবি না, থার্ড ক্লাস মেয়ে কোথাকার। আরিয়ানের শেষ কথাটা শুনে যতটা দিশা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহা আর বাকিরা। নেহা অবশ্য আরিয়ানকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনো বলা হয়নি। আর আরিয়ান নেহাকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই মানে, কিন্তু আজ ওকে নিজের গার্লফ্রেন্ড বলেছে। ভাবতেই খুশির রেখা বয়ে যাচ্ছে নেহার শরীরে। দিশা কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে থেকে তারপর নেহার দিকে তাকালো। নেহার সামনে গিয়ে মাথা নিচু করে বলল, আমাকে মাফ করে দিবেন আপু। আগে জানতাম না আপনারা দুজন দুজনকে ভালোবাসতেন, তাহলে কখনোই এ মুখ হতাম না। আঘাত করার জন্য দুঃখিত। ছোট বোন ভেবে মাফ করে দিবেন। ছলছল চোখে কথাগুলো বলল দিশা। তারপর এক দৌড়ে নিজের ক্লাসরুমে চলে গেল। তোমা আর অথই দূরে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই দেখছে। দিশার পিছনে তারাও ক্লাসে গেল জলদি। আরিয়ান, তুমি আমাকে ভালোবাসো, কখনো তো বলোনি। জানো, আজ আমি অনেক খুশি। আই এম সো হ্যাপি। আরিয়ান। আরিয়ান কিছু বলছে না, এখনো রাগে তার শরীর কাঁপছে। আকাশ বলল, মিথ্যে কেন বললি আরিয়ান? তুই তো কাউকেই ভালোবাসিস না, সেখানে নেহার কথা কেন বললি? নিয়ার কথা না বললে ওই শাস্ত্রা মেয়ে আমাকে শান্তি দিত না। অনেক জ্বালিয়েছে আমাকে, এবার শিক্ষা হয়েছে। আশা করি ভালোবাসার দাবি নিয়ে আরিয়ান চৌধুরীর সামনে আর ভুলও আসবে না। এইটা কিন্তু তোর বাড়াবাড়ি। জানি মেয়েটা তোকে একটু বেশিই জ্বালায়, কিন্তু এটা পেতেও ভাগ্য লাগে। কয়জনের কপালে জোটে এরকম ভালোবাসা? মেয়েটা তোকে সত্যি ভালোবাসে রে। তোর নিকিবাক্য তোর পকেটে ভরে রাখ। নেহার দিকে তাকিয়ে আরিয়ান বলল, নিয়া, আমাকে ভালোবাসতে তোমার কোনো আপত্তি আছে? কি বলছো তুমি আরিয়ান? আপত্তি থাকবে কেন? তুমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। শহরে অনেক বড় বিজনেস আছে তোমাদের, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই। এইরকম ছেলের সাথে প্রেম করতে কোনো মেয়েরই আপত্তি থাকার কথা না। ওকে ডান, আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। কথাটা বলেই ভার্সিটি থেকে বেরিয়ে গেল আরিয়ান। নেহা যেন এখন চাঁদ হাতে পেল। ক্লাসের এক কোণে একটা বেঞ্চে মুখ গুজে বসে আছে দিশা। তোমা আর অথই তার সামনে বেঞ্চে দিশার দিকে মুখ করে বসে আছে। তোমা বলছে, কি শয়তান ছেলে রে বাবা, এতগুলো মানুষের সামনে এভাবে তোকে অপমান করতে পারলো? ইচ্ছে করছিল গিয়ে থাপড়াই। দিশা কিছু বলছে না। অথই বলতে লাগলো, বেশ হয়েছে, ওর এটাই প্রাপ্য ছিল। কত করে বুঝিয়েছি যে তোকে ভালোই বাসে না, তার পেছনে বেহায়ের মতো এভাবে পড়ে থাকিস না। না, সে যাবে। এবার প্রেম করার স্বাদ মিটেছে তো তোর? বেশ রেখে কথাগুলো বলল অথই। দিশা কেঁদেই যাচ্ছে। দিশার কান্না থামার নামই নেই। অথইও কেঁদে দিল। তুই এবার কান্না থামাবি না কি? কার জন্য কাঁদছিস তুই? যে তোর ভালোবাসার কোনো মূল্যই দিল না তার জন্য? সে তো নতুন প্রেমিকা পেয়ে সুখেই আছে, তাহলে তুই কেন এত কষ্ট পাচ্ছিস? কাঁদতে কাঁদতে অথই বলতে লাগলো। দিশা এবার মাথা তুলে অথইয়ের দিকে তাকালো। কাঁদছিস কেন তুই?
কাঁদবো না তো নাচবো? তুই কেন কাঁদছিস? কার জন্য কাঁদছিস? কে না কে তোকে যাতা বললো সেটা শুনে তোর কাঁদতে হবে? আরে জীবনটা তোর, এটাকে তোর মতো সাজিয়ে নে, জীবনটাকে ঠিক কর। ভালোবাসার জন্য তোকে কারো পিছনে পড়ে থাকতে হবে না, ভালোবাসাই তখন তোকে খোঁজে নেবে, দেখে নিস। দিশা অথৈকে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, তোরা এত ভালো কেন রে? এত ভালোবাসিস কেন আমায়? এত ভালোবাসায় কি আমার কপালে সইবে? ছেড়ে যাবি না তো আমাকে? চর খাবি একটা বলে দিলাম। দে না, আর একটা গাল বাকি আছে তো। একটাতে চড় দিলে নাকি বিয়ে হয় না? আরো তো। এতটুকু বলেই দিশা থামলো, তারপর কি ভেবে আবার বলল, সরি, আরিয়ান তো একটাতেই দিল, তুই আরেকটাতে দিয়ে পুরো করে দে। দিশার কথায় তোমা আর অথই হেসে দিল। দিশা ছলছল চোখেই মুচকি হাসলো, না হলে যে ওদের মন খারাপ থাকবে। তুই হঠাৎ আরু ছেড়ে আরিয়ান বললি যে? কি করবো বল, তখন তো ও আমার ভালোবাসা ছিল, তাই ভালোবেসে আরও ডেকেছি। কিন্তু এখনো অন্য কারো ভালোবাসা, তাই এই নামে ডাকার অধিকার আমার আর নেই রে। মন খারাপ করিস না রে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পরের দিন আর ভার্সিটিতে গেল না দিশা। সেদিন কলেজ থেকে ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা লক করে দিয়েছে সে। খায়নিও কিছু, সারা রাত কেঁদেছিল মেয়েটা। মা বাবা কেউই তাকে সেদিন রুম থেকে বের করতে পারেনি। অনেক ডাকাডাকি করেও, ইনফ্যাক্ট কান্নার ভয় দেখিয়েও রুম থেকে বের করতে পারেনি দিশাকে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিজেকে স্বাভাবিক করে বাবা মায়ের সামনে গেল দিশা। দিশা মা, কাল কি হয়েছিল তোর? কিছু হয়নি মা, তোমরা খামোকা টেনশন করছো। তাহলে রাতে খেলিও না, এত করে ডাকলাম, কথা বলিসনি কেন? ঘুমিয়ে গেছিলাম আব্বু। কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস মা। বাদ দাও, খিদে পেয়েছে, খাবো। আয়। দিশা ওর বাবা মায়ের সাথে ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করে দিশার আব্বু অফিসে চলে গেলেন আর মা নিজের রুমে। দিশা নিজের ফোনটা হাতে নিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের কর্নারের একটা চেয়ার পাতা, চেয়ারটায় বসে ফোনের কন্ট্যাক্ট নাম্বারে চোখ বুলাচ্ছে। তখনই সামনে আরু নামে সেভ করার নাম্বারটা চলে আসলো। কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে থাকলো দিশা, তারপর নাম্বারটা ডিলিট করে দিল সে। থাকলে যদি কখনো মনের ভুলে আরিয়ানকে বিরক্ত করে, না, সে আর আরিয়ানের কাছে ছেঁচড়া হতে চায় না। চোখ থেকে অঝরে পানি ঝরছে দিশার। পানিগুলো বারবার নিজের অন্যায় মুছে নিচ্ছে, তবুও পানির বাত মানছে না। আকাশটাও আজ কালো আধারে ঢেকে যাচ্ছে, মেঘ জমেছে খুব, মনে হচ্ছে বৃষ্টি হবে। দিশা চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তখনই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। যাক, ভালোই হলো। বৃষ্টির পানিতে তার চোখের পানিগুলো ধুয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না তার চোখের ভাষা। প্রায় 2 ঘন্টা এক নাগারে বৃষ্টি হলো, আর এই 2 ঘন্টা দিশা ছাদেই বৃষ্টির মধ্যে বসেছিল। যখন বৃষ্টি কমলো তখন নিচে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে পড়ল সে। এই গরমেও খুব ঠান্ডা লাগছে আজ দিশার। কম্বলটা টেনে নিজের গায়ে জড়িয়ে নিল সে। টানা 1 সপ্তাহ জ্বরে ভুগছে দিশা, তাই এই 7 দিন ভার্সিটিতে যেতে পারেনি সে। টাইম মেনটেনে কোনো ত্রুটি রাখেনি দিশার বাবা মা। তোমা আর অথই 2 দিন দেখা করে গেছে। আজ ভার্সিটি যাবে দিশা, অনেক দিন পর সবার সাথে দেখা হবে। ক্যাম্পাসটা দেখবে ভাবতেই খুশি লাগছে দিশার। পরক্ষণেই সেদিনের কথা মনে পড়তেই মনটা আবারও খারাপ হয়ে গেল। কিন্তু না, এইসব নিয়ে মাথা ঘামালে চলবে না। অথই তো তাকে বলেছে নিজের লাইফটা নিজের মতো করে সাজাতে, তাই করবে দিশা। পিছনে সব কিছু ভুলে গিয়ে আজ থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু করবে সে। 9:30 ভার্সিটির বড় বটগাছটার নিচে বসে কথা বলছে নেহা আর আরিয়ান। নেহা বকবক করছে, কিন্তু আরিয়ানের তেমন কোনো রেসপন্স পাচ্ছে না সে। তখনই আকাশ আর পলাশ এসে উপস্থিত হলো সেখানে। পলাশ বলল, হ্যালো গাইস, কি খবর? ভালো, তোর খবর কি? আমি সবসময় ফিট। আচ্ছা আরিয়ান, দিশার কোনো খোঁজ নিয়েছিস? মেয়েটাকে সেদিনের পর থেকে ক্যাম্পাসে আসতে দেখিনি। কোনো বিপদ হলো না তো আবার? ও মরে যাক, ওর মতো মেয়ের মরে যাওয়াই ভালো। তাহলে একাই রাজত্ব করতে পারবি, তাই তো? মানে? তুতলাবি না, তোর জন্যই সব হয়েছে। অন্যের ক্ষতি করে নিজে কখনো সুখী হবে না, দেখে নিস। ভালোবাসিস তোর টাকা পয়সাকে, মাঝখান থেকে এই বোকা মেয়েটাকে কাঁদালি, ওর দুর্বলতার সুযোগ নিলি। সেদিন তুই যদি সিন ক্রিয়েট না করতি তাহলে আজ এমন হতো না। তুই তো জানতিস মেয়েটা কত সহজ সরল, তাই আরিয়ানকে উস্কানি দিয়েছিলি, সুযোগ নিয়েছিলি। ভাবতেই ঘৃণা লাগে তুই আমার ফ্রেন্ড।
বেশ রেগে গিয়ে কথাগুলো বলল আকাশ, আর নেহা তখনই নেকা কান্না শুরু করে দিল। আরিয়ান বাবু, দেখেছো ও কি সব বাজে কথা বলছে? আরিয়ানের রক্ত তখন মাথায় উঠে গেল। আচমকাই আকাশের কলার ধরে বলতে লাগলো, নেহা যদি লোভী হয় তুই তো মির্জাপুর আমাদের সাথে থেকে ওই স্যাসরামের ওকালতি করছিস। আমারও ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু। লাগবে না তোর মতো ফ্রেন্ড আমার, যা আমার চোখের সামনে থেকে। যাচ্ছি, তবে শুনে রাখ, একটা সামান্য লোভী মেয়ের উস্কানিতে যে ভালোবাসাকে চিনতে পারে না, একটা লোভী মেয়ের উস্কানিতে যে এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে পারে, সে কখনো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস বলবো না, কারণ তুই কখনো ভালো থাকতে পারবি না। পস্তাতে হবে তোকে, খুব পস্তাতে হবে। আকাশ ওখান থেকে চলে গেল। নেহা বেশ খুশি, কারণ একমাত্র আকাশই ছিল তার বিরোধী। এখন সেও চলে গেছে, এখন পথ ক্লিয়ার। একটা শয়তানি হাসি দিল সে। আরিয়ান নিচের দিকে মুখ করে বসে আছে। এমন সময় পাশে একটা হাসির আওয়াজ আসলো তার কানে। তাকিয়ে দেখলো তোমা, অথই আর দিশা। সাথে সাথেই চোখ নামিয়ে নিল সে। বেশ বিরক্ত হয়ে একা একাই বলতে লাগলো, এই তো চলে এসেছে, এবার আবারও আমার হাড় মাংস জ্বালিয়ে ছাড়বে। আরিয়ান মুচকি হেসে আবারও দিশার দিকে তাকালো। দিশা নিশ্চয়ই আরিয়ানের কাছে আসবে, যে পাজি মেয়ে আসবেই না কেন। কিন্তু না, আরিয়ানকে পাশ কাটিয়ে দিশা চলে গেল নিজের ডিপার্টমেন্টের সামনে। বেশ অবাক চোখে দিশার দিকে তাকিয়ে আছে আরিয়ান। যে মেয়েটা আরিয়ানের একটা নিঃশ্বাসের শব্দ পেলে তার কাছে ছুটে আসতো, সে কিনা আজ এত দিন পর এসেও একটা বারও তার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। বিষয়টা খুব হার্ট করলো আরিয়ানকে। তারপর নিজেই নিজেকে শান্ত করে বলতে লাগলো, ধুর, কি ভাবছি আমি? ওকে তো আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। দিশা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরিয়ানের সামনে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে হাসি খুশিতে আসতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল তার। তাও অসম্ভবভাবে পেরেছে সে। একটা ক্লাস করে ক্যাম্পাসে গিয়ে একা একা বসে আছে দিশা। ক্লাস করতে ইচ্ছা করছে না তার। আশেপাশে অনেকেই আছে তার, সবাই যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত। এই তো এত ব্যস্ততার মাঝে দিশাই একা ভাবনার জগতে আছে। দিশা এদিকে সেদিকে তাকালো। কিছুটা দূরে আরিয়ান বসে আছে নেহাকে নিয়ে। চোখ ফিরিয়ে নিল সে। আবারও চোখ দুটো ছলছল করতে লাগলো। চোখগুলো যথাসম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু না চাইতেও চোখগুলো বারবার আরিয়ানের দিকে তাকাচ্ছে। আরিয়ান বেশ হাসি খুশি আছে নেহাকে নিয়ে। হেসে হেসে কথা বলছে নেহার সাথে। হয়তো নেহাকে নিয়ে খুব সুখেই আছে। বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকতে পারবে না সে। বাসায় চলে যাবে। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে না, ভাবতে পারছে না সে। আরিয়ানের থেকে নিজেকে যথেষ্ট লুকিয়ে ভার্সিটি থেকে বের হতে যাবে, এমন সময় পিছন থেকে অথয়ের গলা শোনা গেল। দিশা, ওই দিশা, কোথায় যাচ্ছিস? দিশা অথয়ের কথাতে গুরুত্ব না দিয়ে নিজের মতো যেতে লাগলো। দিশাকে ক্লাসে দেখতে না পেয়ে ক্লাস থেকে বের হয়ে আশেপাশে খুঁজে সে হঠাৎ দেখতে পেল দিশা চলে যাচ্ছে। তাই সামনে এগোতে এগোতেই জোরে ডাক দিল সে দিশাকে। আরিয়ান নেহার সাথে কথা বলায় ব্যস্ত ছিল। হঠাৎই দিশার নামটা শুনে বুক ধক করে উঠল। অথয়ের দৃষ্টি অনুযায়ী গেটের দিকে তাকিয়ে দেখলো দিশা চলে যাচ্ছে। আচমকাই মনটা খারাপ হয়ে গেল তার। নেহা ব্যাপারটা খেয়াল করলো। কি হয়েছে আরিয়ান? দিশা খুব আমাকে এড়িয়ে চলছে, কখনো এরকমটা করেনি ও আমার সাথে। আনমনি বলল আরিয়ান। নেহা রেগে গেল আরিয়ানের কথায়। রেগে গিয়ে বলল, তুমি এখনো এই মেয়েকে নিয়ে পড়ে আছো? আমাকে সামনে রেখে ওর কথা ভাবছো? আরিয়ানের ধ্যান ফিরল। নেহাকে বুঝাতে লাগলো সে। না মানে রাগ করো না প্লিজ, ভুল করে ওর কথা বলে ফেলেছি। সবসময় জ্বালাতো তো তাই, আর ওকে তো সহ্যই করতে পারি না, তাই ওর কথা ভাবার কোনো প্রশ্নই ওঠে না। শেষ কথাটা বেশ কঠিন গলায় বলল আরিয়ান। নেহা খুশি হয়ে বলল, ঠিক তো? 100%। দিন যেতে লাগলো। দিশা এখন অনেকটাই স্বাভাবিক। আগের দিশা আর এখনকার দিশার মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও মনের মধ্যে সব কষ্ট চাপা দিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করছে সে। রাতে আরিয়ান বাসায় ফিরে সোফায় বসলো। আরিয়ানের মা আরিয়ানের পাশে এসে বসলো। আরিয়ানকে যথেষ্ট ক্লান্ত লাগছে। আরিয়ানের মাথায় হাত রেখে মা বলল, কি হয়েছে বাবা? মায়ের কথায় কিছুটা হকচকিয়ে উঠল আরিয়ান। নিজেকে সামলে নিয়ে বলল, কই কিছু না তো, আমার আবার কি হবে মা?
কিছুদিন ধরে তোকে দেখছি খুবই আনমনা লাগছে। কি হয়েছে বলতো আমাকে? কি যে বলো না মা, আমার আবার কি হবে? তুমি খামাকাই চিন্তা করছো। কিছু না হলেই ভালো বাবা, চল খাবি। খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতে খাবার সেরে ছাদে গিয়ে বসলো আরিয়ান। কেন জানি কিছুই ভালো লাগছে না তার। ভালো না লাগার কারণটাই খুঁজে পাচ্ছে না সে। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ছাদের কর্নারে। এমন সময় ফোনটা বেজে উঠল তার। রিসিভ করতেই ইচ্ছা করছে না, তাও করলো। তা না হলে নেহা হয়তো রাগ করবে। ইচ্ছার বিরুদ্ধে কানে ধরে কথা বলা শুরু করলো সে। ন্যাকামো করে বলল নেহা। হ্যালো নিয়া। কি করছো আরিয়ান? এই তো বসে আছি, তুমি? শুয়ে আছি। খেয়েছো? আচ্ছা, কেন ফোন করেছো? কেন ফোন করেছি মানে? আরিয়ান, আমি তোমার গার্লফ্রেন্ড। আমি যখন তখন তোমাকে ফোন করতে পারি, তাই না? ও সরি, আসলে একটু আনমানা হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ইদানিং তুমি খুবই আনমনা। আমি তো এখন পুরনো হয়ে গেছি। কথাটা আরিয়ান নেহা ছি ছি ছি, এসব কেন বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসা কখনো কি পুরানো হয়? কথাটা আরিয়ান নেহাকে বলল ঠিকই, কিন্তু বলে আবার ভাবতে লাগলো। আমি কি নেহাকে সত্যি ভালোবাসি? না না, আমি তো দিশার কাছ থেকে মুক্তি পেতে আর রাগের মাথায় ওকে ভালোবাসার কথা বলেছিলাম। কিন্তু এখন কি হবে? এই মেয়েটা যে আমাকে সত্যি ভালোবাসে, এখন যদি আমি মানা করি তাহলে তো কষ্ট পাবে। মাথা ঘুরছে আরিয়ানের। কি হবে এখন? কি হলো আরিয়ান, হারিয়ে গেলে নাকি? হঠাৎ নেহার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আরিয়ান। না না, বলো। বলছিলাম কি, কিছুদিন পর আমার বার্থডে। কই বলনি তো? এই তো বললাম। তোমার বার্থডে কবে? এই তো সামনে শুক্রবার। এখন বলো, বার্থডেতে আমাকে কি গিফট দিবে? এই বোকা, গিফট কি কেউ চেয়ে নেয়? কী দিব সেটা তো এখনো ভাবিনি, মাত্র তো খবর পেলাম। সময় হোক গিফট পেয়ে যাবা। গিফটটা কিন্তু খুব দামি দিতে হবে, না হলে আমার ফ্যামিলির সামনে আর ফ্রেন্ড সার্কেলের সামনে আমার মাথায় কাটা যাবে, বলে দিলাম। এখন রাখি, বাই। নেহা ফোনটা রেখে দিল। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে আছে, ভাবছে গিফট তো গিফটই, সেটা দামি হোক বা কম দামি, তাই বলে সে এভাবে বলবে? মনে হাজার চিন্তা ঘুরপাক করছে আরিয়ানের। আর একদিন পর নেহার বার্থডে, তাই 2 দিন ধরে নেহা ভার্সিটিতে যাচ্ছে না, আর আরিয়ানকেও যেতে দিচ্ছে না। শুধু আরিয়ানকে নিয়ে ডিসকাস করে কিভাবে পার্টি অ্যারেঞ্জ করবে, কিভাবে বার্থডে স্পেস সাজাবে, কাকে কাকে ইনভাইট করবে। আর একটা কথা তো আরিয়ানকে বলবেই, সেটা হলো আরিয়ান তাকে কি গিফট করবে সেটা মনে করিয়ে দেওয়া। গিফটের ব্যাপারটা আরিয়ানের বেশ বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাও মুখ বুজে সব সহ্য করছে। শুক্রবার সন্ধ্যার পর নেহা তার সব ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি নিয়ে বার্থডে স্পে উপস্থিত হলো। একটা কমিউনিটি সেন্টারে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে, সবাই খুব এনজয় করছে। আরিয়ান এখনও পার্টিতে জয়েন করেনি, সেদিকে নেহার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার ফ্রেন্ড সার্কেল নিয়েই পার্টি এনজয় করছে। রাত 10টায় কেক কাটা হবে, এর আগে সবাই যে যার মতো ফুর্তি করবে। সময় গড়িয়ে যাচ্ছে, 10টা বাজতে আর 10 মিনিট বাকি। আরিয়ান এখনও সেখানে উপস্থিত হয়নি। নেহা কেক কাটার প্রিপারেশন নিচ্ছে, এমন সময় আরিয়ান এসে উপস্থিত হয় সেখানে। আরিয়ানকে দেখে নেহার মুখেও হাসি ফুটলো। নিজে গিয়ে অভ্যর্থনা জানালো আরিয়ানকে। এত দেরি হলো কেন তোমার? ওই তো জামে আটকে গিয়েছিলাম। ওহ, আমার গিফট কোথায়? তোমার হাত তো দেখছি খালি। আমার বন্ধু বান্ধব, রিলেটিভ সবাই আমাকে কত দামি দামি গিফট করলো, আর তুমি খালি হাতে এসেছো। উল্টো দিকে ঘুরে বেশ রাগী গলায় কথাগুলো বলল নেহা। আরিয়ান কিছুটা অবাক হলো নেহার কথায়। তারপর পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো সে। নেহাকে অবাক করে দিয়ে নেহার অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিল সে। নেহা চমকায় খুশিতে আত্মহারা হয়ে গেল। সকলের সামনে আরিয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমার জন্য ডায়মন্ড রিং আনলে? আমি তো ভাবতেই পারছি না কেউ আমাকে এত দামি একটা ডায়মন্ড রিং গিফট করলো। আই এম সো হ্যাপি। আই লাভ ইউ বেবি। আই এম প্রাউড অফ ইউ। ছাড়ো নিয়া, এখানে তো অনেকে আছে, আর তোমার কেক কাটার সময় হয়ে গেছে। চলো
নেহার এক পাশে আরিয়ান দাঁড়ালো আর আরিয়ানের পাশে নেহার একটা ছেলে ফ্রেন্ড দাঁড়ালো। আরিয়ান তাকে চিনে না। অন্য পাশে বাকিরা দাঁড়িয়ে আছে। সবাই নেহাকে ঘিরে দাঁড়ালো। নেহা কেক কাটলো। কেক কাটতেই সবাই নেহাকে উইশ করতে লাগলো। আরিয়ান একটা কেকের টুকরো হাতে নিয়ে নেহার মুখে পুরে দিয়ে বলল, মেনি মেনি হ্যাপি লিটল অফ দ্য ডে ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ। নেহা একটা কেকের টুকরো হাতে নিয়ে আরিয়ানের দিকে এগোতে লাগলো। আরিয়ান হাঁ করতেই পাশে দাঁড়ানো ছেলেটার মুখে কেকটা পুড়ে দিল নেহা। আরিয়ান হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ব্যাপারটা তার জন্য মারাত্মক অপমানজনক। সেদিকে নেহার ভ্রুক্ষেপ নেই। সে সবার সাথে ফুর্তি করছে। সে রাতে নেহা অনেক ড্রিঙ্কসও করেছে। আরিয়ানকেও করতে অনুরোধ করেছে সে, কিন্তু আরিয়ান তখনই চলে আসলো নিজের বাসায়। এসব ড্রামা তার ভালো লাগছে না। নিজেকে আজ যথেষ্ট ছোট মনে হচ্ছে তার। আরও 2 দিন পর নেহা ভার্সিটিতে এলো। এই 2 দিন আরিয়ান না নেহার সাথে যোগাযোগ করেছে আর না যোগাযোগ করার চেষ্টা করেছে। অবশ্য নেহা কয়েকবার আরিয়ানকে ফোনে ট্রাই করেছে, কিন্তু পায়নি। আরিয়ান মন খারাপ করে ভার্সিটির বড় বটগাছটার নিচে বসে আছে। এমন সময় পলাশ এসে তার পাশে বসলো। হাই দোস্ত, কি খবর? এই তো ভালো, তোর কি খবর? আজকাল তোকে দেখা যায় না, ভার্সিটিতে আসিস না কেন? আর দোস্ত বলিস না, একটা ব্যবসা দিচ্ছি, সেটা নিয়ে একটু বিজি আছি। লেখাপড়া ছেড়ে ব্যবসা নিয়ে পড়েছিস কেন? এত লেখাপড়া দিয়ে কি হবে? জীবনে কয়জন লেখাপড়া করে বড় হয়েছে? আর যাদের দেখবি অনেক অনেক বিত্তবান আর অমর হয়ে আছে, তাদের বেশিরভাগই কিন্তু অশিক্ষিত। তা জানি, যাই হোক ভালো আছিস তাহলে। কিন্তু তুই ভালো নেই। কি করে বুঝলি? ছোট থেকে একসাথে বড় হয়েছি দোস্ত, তোর মুখ দেখতেই বুঝতে পারি সব। কি হয়েছে বল দেখি, কিছু করতে পারি কিনা তোর জন্য। আরে কি যে বলিস, কিছুই হয়নি। বলবি না তো? আচ্ছা, চাপ দিব না, চল ক্লাসে যাই। না রে, ক্লাস করার মুড নেই, তুই যা। ওকে। পলাশ চলে গেল। আরিয়ান নিচের দিকে তাকিয়ে বসে আছে। এমন সময় নেহা এসে ওর পাশে বসে হাত জড়িয়ে ধরল। কি হয়েছে আরিয়ান? একটা ফোন দিচ্ছ না, আমার ফোন রিসিভও করছো না। এনিথিং রং? এখানে কেন এসেছো? তোমার ওই বন্ধু কোথায়? কোন বন্ধু? ওই পার্টিতে যাকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলা। ও, সাগরের কথা বলছো? সাগর নাকি অন্য কেউ সেটা জানার আমার প্রয়োজন নেই। ওলে বাবালে, আমার আরিয়ান বাবু দেখছি রাগ করেছে। সরি, আসলে ওই দিন সবাই উপস্থিত ছিল। সেখানে তোমাকে নিয়ে এত মাতামাতি করলে সবাই কি ভাবতো বলো? তাই ওই ছেলের সাথে মাতামাতি করেছো? মানে? কিছু না, বাদ দাও। নেহা সেখানে বসেছিল। আরিয়ান কথায় যেন গিয়েছে নেহাকে 5 মিনিটের কথা বলে। প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনও আসছে না। নেহা উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। দিশা সবেমাত্র কলেজে ঢুকছে। আজ খুব লেট হয়ে গেছে বেচারির। তাড়াহুড়া করে আসতে গিয়ে আচমকাই নেহার সাথে ধাক্কা খেলো সে। দিশা মাথা উঁচু করে সরি বলতে যাবে, তখনই দেখলো দিশা। কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, সরি, আমি দেখতে পাইনি। দেখতে পাওনি? নাকি দেখেও না দেখার ভান করেছো? মানে বললাম তো আমি দেখতে পাইনি, আমি দুঃখিত। কিরকম বেহায়া মেয়ে বাবা! কেমন বাবা মা জানি জন্ম দিয়েছে, পরের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য আর কত নাটক না জানি করবে। খুব অপমানজনকভাবে কথাগুলো দিশাকে বলল নেহা। বাবা মাকে নিয়ে কথা বলায় প্রচণ্ডভাবে রেগে যায় দিশা। শরীরের সমস্ত শক্তি দিয়ে নেহার গালে দিল ঠাটিয়ে চড়। ছিটকে দূরে গিয়ে পড়ল নেহা। আরিয়ান ফিরছিল নেহার কাছে। তখনই দেখতে পেল দিশা নেহাকে চড় মেরেছে। মাথায় রক্ত গরম হয়ে গেল তার। দৌড়ে নেহার পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে নেহা? আরিয়ানকে দেখে নেকা কান্না শুরু করে দিল নেহা। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আরিয়ান, তুমি চলে যেতেই ওই মেয়ে আমার কাছে এসে আমাকে শাসাতে লাগলো। আমি নাকি ওর ভালোবাসা তোমাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। আমি কত করে বললাম আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, কিন্তু ও বারবারই আমাকে শাসাতে লাগলো, গালি দিতে লাগলো। আমি যখন বললাম আমাদের ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না, তখন সে আমার গালে থাপ্পড় দিল। কথাটা বলেই নেহা আবারও হাউমাউ করে কাঁদতে লাগলো। দিশা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কিভাবে পারে একটা মেয়ে আরেকটা মেয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে? আরিয়ান বেশ রাগী চোখে দিশার দিকে এগোতে লাগলো। দিশা খুব ভয় পেয়ে ঢোক গিলছে বারবার। আচমকাই দিশার 2 গালে ঠাস ঠাস করে 2টা চড় দিল আরিয়ান।
দিশা আবারও ছলছল চোখে তাকিয়ে থাকলো আরিয়ানের দিকে। আরিয়ান বলতে লাগলো, কখনো আমাকে শান্তিতে থাকতে দিসনি, এখন ওকে ভালোবাসি সেটাও চাস না তুই। তুই কেমন মেয়ে রে? কারো ভালো থাকাটা কেন তোর ভালো লাগে না রে? ঘৃণা লাগে তোকে দেখলে, ছি। দিশা আরিয়ানের কথায় কোনো প্রতিবাদ করলো না, কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। নেহা একটা শয়তানি হাসি দিল। আরিয়ান নেহার দিকে ঘুরে তাকে সামলাতে লাগলো। নেহা আবারও নেকা কান্না শুরু করে বলতে লাগলো, আমাকে তুমি ভুলে যাও আরিয়ান, তা না হলে ওই মেয়ে তোমাকে আর আমাকে দুইজনকে মেরে ফেলবে। ওর হাত ভেঙে দিব আমি যদি কখনো ওকে আমাদের আশেপাশে দেখি। আমাকে চিনে না ও, এখন পর্যন্ত এই আরিয়ান চৌধুরীকে চিনতে পারেনি ওই মেয়ে। কঠিন গলায় বলল আরিয়ান। এমন সময় আরিয়ানকে কেউ আচমকায় নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে 2 গালে 4টা চড় দিল। তারপর নিজের গালেও নিজেই 2টো করে দিল চড়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে অথয়ের দিকে তাকিয়ে আছে নেহা আর আরিয়ান। অথয়ের চোখ দিয়ে যেন রাগে রক্ত ঝরছে। নেহা বলে উঠল, তোর কত বড় সাহস, জুনিয়র হয়ে সিনিয়রের গালে হাত তুললি? আরিয়ান নির্বাক হয়ে তাকিয়ে আছে। যার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তুলেনি, আজ তার জুনিয়র একটা মেয়ে তাকে থাপ্পড় দিল। প্রথমেই মাফ চাচ্ছি আরিয়ান ভাই, নিজের গালে থাপ্পড় দিয়েছি সিনিয়র ভাইয়ের গায়ে হাত উঠানোর জন্য, আর সিনিয়র ভাইয়ের গায়ে হাত তুলেছি বাধ্য হয়ে। মানে কি বলতে চাইছো তুমি? তোমার সাহস হলো কি করে আমার গালে, এই আরিয়ান চৌধুরীর গালে থাপ্পড় মারার? ঝাঁঝালো কণ্ঠে বলল আরিয়ান। প্রথম কারণ হলো আপনি বিনা কারণে একটা মেয়েকে কষ্ট দিয়েছেন, বারবার দিয়েই যাচ্ছেন। আর দ্বিতীয় কারণ, আপনি কোনো যাচাই না করেই সত্যটা না জেনেই নিরপরাধকে শাস্তি দিয়ে যাচ্ছেন। খুব তো বড়াই করেন আপনি নাকি আরিয়ান চৌধুরী, আপনাকে নাকি বশ করা এত সহজ না। তো আজ আপনি এতটাই বশীভূত হয়ে গেছেন, ন্যায় অন্যায় আপনার চোখে পড়ছে না, জাস্ট নিজের রাগটা ওই দিশার উপর ঝাড়ছেন। কি করেছে কি মেয়েটা? আপনার কি কোনো ক্ষতি করেছে সে? হ্যাঁ মানছি, ও কোনো এক সময় আপনাকে জ্বালাতো, বারবার ভালোবাসার দাবি নিয়ে আসতো, আর বারবারই আপনি ওকে যাচ্ছে তাই করে অপমান করে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বলতে পারবেন কি সেদিনের পর থেকে এক মুহূর্তের জন্য আপনার কাছে এসেছে ও? ইনফ্যাক্ট আপনার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেছে সে। আর আপনি ওকে আবারও বিনা কারণে মারলেন? আপনি কি মানুষ? বিনা কারণে মারিনি, ও নিয়াকে অপমান করেছে। ও নেহাকে অপমান করেনি, বরং আপনার ওই নেহাই মেয়েটাকে অপমান করেছে। কি বলতে চাও তুমি? আমি নিজের চোখে দেখেছি ও নিয়াকে থাপ্পড় মেরেছে। কেন মেরেছে সেটা দেখেছেন? নিয়া সবটা বলেছে আমাকে। মিথ্যা বলেছে। আপনি তো অন্ধ, তাই আপনাকে আরো অন্ধে পরিণত করতে চাচ্ছে আপনার ওই তথাকথিত প্রেমিকা নেহা। মুখ সামলিয়ে কথা বলো। সত্য কথা বলতে এই অথই কোনোদিন পিছপা হয়নি, আর হবেও না। আরে মেয়েটা লেট হয়ে যাওয়ায় মেয়েটা না হয় তাড়াহুড়া করে আসতে গিয়ে নেহার সাথে একটু ধাক্কাই লাগিয়ে দিয়েছিল, এটা কি তার অপরাধ? আর এর জন্য নেহার কাছে নিজ থেকে সে সরিও বলেছে। তারপরও আপনার ওই তথাকথিত প্রেমিকা নেহা ওকে যাচ্ছে তাই বলে অপমান করেছে। শুধু অপমান করেই ক্ষান্ত হয়নি, ওই মেয়ে দিশার মা বাবা ইনফ্যাক্ট ওর জন্ম তুলে কথা বলেছে। তাই এটা সহ্য করতে না পেরে দিশা নেহার গালে থাপ্পড় দিয়েছে। আরিয়ান অথয়ের কথায় শুধু অবাকই হয়েছে। অথই আবারও বলতে লাগলো, যে মেয়েকে এত অপমান করার পরেও মুখ তুলে তাকিয়ে পর্যন্ত দেখেনি, সে আজ হঠাৎ করে কেন এত কঠোর হয়ে নেহাকে থাপ্পড় দিল? সেটার আসল কারণটা জানতে একবারের জন্য কি আপনার ইচ্ছা হয়নি? ওই মিথ্যেবাদী মেয়ে নেহা যা বলল তাই আপনাকে বিশ্বাস করতে হলো? ছি, আপনার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। হর্ন হনিয়ে অথই সেখান থেকে চলে গেল। আরিয়ান কঠোরভাবে নেহার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ও যা বলে গেল তা কি ঠিক? না মানে ও ও মিথ্যা বলছে, বিশ্বাস করো। অথই একদম সত্য কথা বলেছে। পেছন থেকে কেউ একজন বলে উঠল। আরিয়ান আর নেহা দুজনই কারো এই কথায় পিছনে ফিরে তাকালো। মামুন আর পলাশ একসাথে এগিয়ে আসছে তাদের দিকে। আরিয়ান তাদের দেখে কিছুটা অবাক হলো। মামুন, তুই কখন এলি? আর পলাশ, তুই না ক্লাসে গিয়েছিলি তাই না? হ্যাঁ, গিয়েছিলাম ক্লাসে, কিন্তু ক্লাসে তোরা কেউ নেই, তাই চলে এলাম। এসে মামুনের সাথে দেখা হলো, আর বেরিয়ে আসাটা ভালোই হলো, কারণ সত্যিকার রূপটা দেখতে পেলাম। নেহাকে ইঙ্গিত করে কথাটা বলল পলাশ। বুঝলাম, কিন্তু তোরা কিভাবে বুঝলি অথয় যা বলেছে তাই ঠিক? দেখ আরিয়ান, তুই আমার জানের দোস্ত। আমি জানি
তুই দিশাকে সহ্য করতে পারিস না। কেন সহ্য করতে পারিস না সেটা তোর ব্যাপার। তুই ওকে অপছন্দ করতি বলে আমিও মেয়েটাকে অবজ্ঞা করতাম, কিন্তু বিশ্বাস কর আজ মেয়েটার কোনো দোষ ছিল না রে। আমরা সবটা নিজের চোখে দেখেছি দূর থেকে। কি দেখেছিস তোরা? অথই যা বলেছে তাই দেখেছি। মেয়েটা তাড়াহুড়ো করে আসতে গিয়ে নেহার সাথে ধাক্কা লেগে যায়। তার জন্য মেয়েটা ক্ষমাও চেয়েছিল নেহার কাছে, কিন্তু নেহা ও মেয়েটাকে যা খুশি তাই বলে অপমান করেছে। ইনফ্যাক্ট ওর জন্ম আর বাবা মাকে নিয়েও কথা বলেছে। এমন অবস্থায় তুই কী করতি বল? নিশ্চয় চুপ করে বসে থাকতি না। দিশাও তাই করেছে। এমন কথা সে রেগে গিয়ে নেহাকে একটা থাপ্পড় দিয়েছে। আর তুই কিনা। এতটুকু বলে মামুন থামলো। আরিয়ানের শরীর রাগে থরথর করে কাঁপছে। মামুন আবারও বলতে লাগলো, আজ নেহার চোখে দেখলাম নেহার ক্যারেক্টার। ও যে এমন ক্যারেক্টারের মেয়ে আমার জানা ছিল না। ও একটা বিশ্রী মন মানসিকতার মেয়ে। আর যে এইরকম একটা বিশ্রী মেয়ের কথায় ওঠা বসা করে, তার কথায় সত্যতা যাচাই না করেই অন্যের উপর জুলুম করে, তার মন মানসিকতা আরও বেশি বিশ্রী। বেশ রেগে কথাগুলো বলল মামুন। পলাশ বলল, দেখ আরিয়ান, জীবনটা একান্তই তোর জীবনটা তুই কিভাবে সাজাবি, কার সাথে শেয়ারিং কেয়ারিং করবি, সেটা একান্তই তোর ব্যাপার। কিন্তু বন্ধু হিসেবে তোকে কিছু উপদেশ দিতে পারি আমরা, সেটা মানা না মানা তোর ব্যাপার। আরিয়ান আর চোখে পলাশের দিকে তাকালো, কিছু বলল না। পলাশ আবারও বলতে লাগলো, কারোর সাথে জীবনে কাটাবার স্বপ্ন তুই দেখতেই পারিস, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড তোর অবশ্যই জানা দরকার। নেয়া সম্পর্কে তুই কতটুকু জানিস তা আমি জানি না, তবে কারোর উপর রাগ দেখি এক মুহূর্তে নিজের জীবনটা অন্ধকারে ফেলে দিস না, এটা তোর কাছে আমার অনুরোধ রইল। আরিয়ান এখনো চুপ করেই আছে। আমরা এখন যাই রে, বেবি দেখিস আমার কথাটা একবার। মামুন আর পলাশ চলে গেল। আরিয়ান নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। নেহা ওর থেকে কিছুটা দূরে দাঁড়ালো। আরিয়ানের রক্তবর্ণ চোখ নিয়ে নেহার দিকে খুবই কঠোরভাবে এগোতে লাগলো। নেহা বারবার ঢোক গিলছে আর পিছিয়ে যাচ্ছে। হঠাৎ করে আরিয়ান আবারও নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। সেখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিল সে। নেহা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান বলতে লাগলো, কেন করলে এমন নেহা? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তারপরও কি এমনটা করা খুব জরুরি ছিল? এমনিতে ওর প্রতি অনেক অন্যায় করেছি আমি, তার উপরে আজ আমাকে আরও অপরাধী করে দিলে। এমনটা না করলেও পারতে নেহা। ছলো ছলো চোখে কথাগুলো বলে আরিয়ান সেখান থেকে চলে গেল। নেহা অবাক দৃষ্টিতে আরিয়ানের চলে যাওয়া দেখছে। বেশ অবাক হচ্ছে সে নেহাকে কিছু না বলায়। তারপর নেহা একা একাই আপন মনে বলতে লাগলো, আরিয়ান বাবু, আমি এমন কেন করলাম সেটা তুমি বুঝবে না। আমি স্পষ্ট তোমার চোখে দিশার প্রতি দুর্বলতা দেখতে পাই, আর দিশাও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। এমন অবস্থায় তোমাদের এক হয়ে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমি নেহা তো তা হতে দিতে পারি না। এই নেহাকে বাদ দিয়ে ওই দিশা তোমার অঢেল টাকা পয়সা সম্পদের রাজত্ব একাই করবে, সেটা আমি হতে দিব না। আমি চাই দিশা তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাক, তোমাকে ঘৃণা করুক, যাতে কখনো সে তোমার কাছে ফিরতে না আসে। তাই তো এমন করলাম আরিয়ান সোনা। কথাগুলো মনে মনে বলেই একটা শয়তানি হাসি দিল নেহা। তারপর সেও চলে গেল। দিশা ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখগুলো পানিতে টলমল করছে তার। তোমা আর অথই এসে দাঁড়ালো দিশার পাশে। সেদিকে দিশার কোনো খেয়াল নেই। সে এক মনেই আকাশের দিকে তাকিয়ে আছে। অথই দিশার পিঠে হাত রাখলো। দিশার ধ্যান ভাঙলো। তাড়াতাড়ি চোখের পানি মুছে ওদের দিকে তাকালো। তোরা কখন এসেছিস? তুই যখন এসেছিস তখনই এসেছি। কই, আমি তোদের দেখিনি। তোর পিছনে ছিলাম, দেখবি কিভাবে। ও, তুই এমন কেন রে দিশা? কেন অন্যের করা লাঞ্ছনা সহ্য করিস? কেন প্রতিবাদ করিস না? তুই না আমার বান্ধবী, তাহলে তুই কেন প্রতিবাদী হলি না? কেন? আমি আবার কি করলাম? একদম লুকানোর চেষ্টা করবি না বলে দিলাম। আমি সবটাই দেখেছি, আর এর উচিত শিক্ষাও দিয়ে এসেছি ওই আরিয়ান বেটাকে। ওই আরিয়ান এখনো এই অথৈকে চেনে না। চিনলে এই অথৈয়ের বান্ধবীকে এভাবে সবসময় অপদস্থ করতো না। কি করেছিস তুই আরিয়ানের সাথে? তোর সাথে যা করেছে সেটা সুদে আসলে ফেরত দিয়ে এসেছি। চোখ মুখ শক্ত করে কথাগুলো বলল অথই। মানে কি করেছিস ওর সাথে তুই? এমনিতেই ও আমাকে ঘৃণা করে, তার উপর তোরাও যদি উল্টা পাল্টা কিছু করিস তাহলে ওর কাছে আমি আরো ঘৃণিত হয়ে যাবো রে। থাপ্পড় খাবি একটা।
ও তোকে ঘৃণা করলো নাকি খারাপ বললো সেটা তুই কেন ভাববি? নিজের খেয়ে অন্যের গরু চড়াবি কেন? বেশি কথা বলবি না, ক্লাসে চল। চল। রাতে আরিয়ান ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বারবারই দিশার কান্না ভরা মুখটা তার চোখের সামনে ভাসছে। সেই সাথে মামুন আর পলাশের কথাগুলো কানে বাজছে তার। কি করবে বুঝতে পারছে না আরিয়ান, কিন্তু সে বেশ বুঝতে পারছে দিশার সাথে সে অন্যায় করছে। আজকাল দিশা আমাকে খুব এড়িয়ে চলছে, আমার দিকে তাকায় না পর্যন্ত। তাহলে কি দিশা এখন আর আমাকে ভালোবাসে না? ভাবতেই বুকের ব্যথা অনুভব হলো তার। পরক্ষণেই আবার ভাবলো, আমার কেন এরকম অনুভূতি হচ্ছে? আমি তো নেহাকে ভালোবাসি, যদিও রাগের প্রতি ওকে ভালোবেসেছি, কিন্তু বেশিছি তো। তাতে দিশা আমাকে ভালোবাসলো নাকি বাসলো না এটা ভেবে আমি কেন কষ্ট পাচ্ছি? অনেক প্রশ্ন জমা হয়ে আছে আরিয়ানের মনে, কিন্তু কোনো কিছুরই উত্তর খুঁজে পাচ্ছে না সে। নানান কথা জল্পনা কল্পনা করতে লাগলো আরিয়ান। এমন সময় পিঠে কারো হাতে ছোঁয়া পেল সে। চোখ খুলে তাকিয়ে দেখলো মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে এখানে? তুই সেই কখন থেকে ছাদে এসে বসেছিস, রাতে খাসনি পর্যন্ত। কিছু হয়েছে কি তোর? আমার আবার কি হবে? তুমি খামাকাই টেনশন করছো। কিছু না হলেই ভালো। এখন নিচে আয়, কে ঘুমাবি, অনেক রাত হয়ে গেছে। তুমি যাও মা, আমি আসছি। আসছে বললে হবে না, এখনই আয়। তোকে খাইয়ে আমি ঘুমাবো, তোর বাবাও ঘুমিয়ে গেছে। চলো। রাত বাজে 1:30। এখনো ঘুম নেই দিশার চোখে। সেই কখন থেকে বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। নিজের মনে নিজেই ভাবছে, অনেক কষ্টে তোমাকে ভুলতে চেয়েছিলাম, নিজেকে স্বাভাবিক করতে চেয়েছিলাম, কিছুটা স্বাভাবিকও হয়ে গিয়েছিলাম আমি। তাও আবার কেন আমাকে অস্বাভাবিক করে দিলে? কেন আমাকে আবারও কষ্ট দিলে? আমি কি এতটাই খারাপ যে আমাকে এত ঘৃণা করতে হয় তোমার? কাছে দিশা, নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তার। পরের দিন আর ভার্সিটিতে যায়নি আরিয়ান। সারা দিন ঘুমিয়েছে আর বিকেলে গিয়ে ছাদে বসেছে। ছাদে বসা মাত্রই ফোনে কল এলো আরিয়ানের। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করলো সে। বলো, কল করেছে কেন? রাগ করে আছো সোনা? সরি, মাফ করে দাও আমাকে। বাজে কথা রাখো, ফোন করেছে কেন সেটা বলো। এখনও রেগে আছো? অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক। আমাকে মাফ করো বাবু। আমি ভেবেছিলাম ওই দিশা মেয়েটা তোমাকে ইমপ্রেস করতে চেয়েছে। তোমাকে খুব ভালোবাসি, তাই ভয় হয়েছিল যদি ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তাই এমন করেছিলাম। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা। মনে হয়েছিল যদি তোমাকে হারিয়ে ফেলি, তাই এমন করেছিলাম। মাফ করে দাও বাবু। আচ্ছা ঠিক আছে, তবে আর এমনটা করো না নেহা। আমাকে আর ওর কাছে অপরাধী করো না। আচ্ছা সোনা, এখন রাখছি, বাই। ওকে বাই। আরিয়ান ফোনটা কেটে দিল। ওইদিকে নেহা বসে বিজয়ের হাসি দিল। তার অভিনয় করে বলা কথাগুলো কাজে দিয়েছে। আরিয়ান বসে ভাবছে নেহার কথাগুলো। ও তো ঠিকই বলেছে, কে চায় নিজের ভালোবাসাকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাক? নেহা তো ওর ভালোবাসাকে নিজের করে রাখার জন্য এমন করেছে। ও তো কোনো অন্যায় করেনি। যার ভিতরে হারানোর ভয় আছে, সে তো সত্যিকারের ভালোবাসতে জানে। নেহা আমাকে হারানোর ভয়ে এরকমটা করেছে। ও আমাকে বেশি ভালোবাসে, তাই এমনটা করেছে। ও কোনো অন্যায় করেনি। না, নেহাই ঠিক, ফরাস আর মামুন ভুল। আমি শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝেছি, কিন্তু আর না, আর কখনো নেহাকে ভুল বুঝবো না আমি। ওর ভালোবাসা দিয়ে জীবনটা আমি সাজিয়ে নেব। অনেকগুলো দিন কেটে গেল। নেহা আর আরিয়ানের সম্পর্ক সেদিনের পর থেকে আরও গভীর হয়েছে। আরিয়ান যেন নেহাকে এখন চোখে হারায়। দিশা আরিয়ানের সামনে এখন খুবই কম পড়ে। আরিয়ানের থেকে নিজেকে লুকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করে সে। সেদিকে আরিয়ানের ভ্রুক্ষেপ নেই। রাতে বাসায় ফিরে সোফায় বসে আরিয়ান, তখনই ওর বাবা এসে ওর পাশে বসলো। কিছু বলবে বাবা? হ্যাঁ, কিছু বলার ছিল তোর সাথে। বলো। বলছি, আমার তো বয়স হয়েছে, একা একা বিজনেস সামলাতে খুব কষ্ট হয়ে যায়, তাই তুই যদি একটু। পরের কথাটা বলার আগেই আরিয়ান তার বাবাকে থামিয়ে নিজে বলতে লাগলো, প্লিজ বাবা, আমাকে এসবে টেনো না, আমার পড়ালেখা এখনও শেষ হয়নি। তোর মতো তো অনেকেই আছে যারা পড়ালেখা করছে ও আবার বিজনেসও সামলাচ্ছে। ওদের সাথে আমাকে মিলাতে যেও না। যদি এমনটা করো তাহলে ওদের মধ্যে থেকে কাউকে ধরে এনে ছেলে বানিয়ে নাও। বেশ মেজাজ দেখিয়ে কথাগুলো বলল আরিয়ান।
পাশ দিয়ে তার মা যাচ্ছিল। ছেলের এমন কথা শুনে থমকে দাঁড়ালো সে, সাথে সাথে রাগ দেখিয়ে বলে উঠল সে। এটা কেমন ধরনের কথা আরিয়ান? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুই ভুলে গিয়েছিস? মানুষটা কি না কি দিয়েছে তোকে, তোর সব আবদার পূরণ করেছে, আজ তোর কাছে একটা আবদার নিয়ে এসেছে আর তোর কথার কি ছিরি? আমি তো বলেছি পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত এগুলোর সাথে আমি ইনভার্ট হতে পারবো না। সেটা ভালোভাবে বুঝিয়ে বললেই তো হয়। আরিয়ান আর কোনো প্রতিউত্তর দেয়নি। রেগে হন হন করে নিজের রুমে চলে গেল সে। আরিয়ানের বাবা মা বেশ অবাক, ছেলের এরকম আচরণ কখনো তারা দেখেনি। আরিয়ান নিজের রুমে বালিশে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। মা বাবার সাথে এমন বিহেভ করলো কেন সেটা সে নিজেও বুঝতে পারছে না। কখনো তো এমন হয়নি, তাহলে আজ কেন এরকম বাজে ব্যবহার করলো সে? সেই তখন থেকে তার মন মেজাজ খারাপ, যখন ভার্সিটিতে দিশাকে অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছে। এই তো আজ সকালেই ক্লাস শেষে ভার্সিটির ক্যাম্পাসে বসে কথা বলছিল নেহা আর আরিয়ান। কথা বলার এক ফাঁকে আরিয়ানের চোখ গেল দিশার ক্লাসের সামনে বাগানের এই পাশে দাঁড়িয়ে আছে দিশা আর একটা ছেলে। অনেকক্ষণ ধরে কথা বলছে তারা। কথা বলার এক ফাঁকে হু হু করে হেসে দিল দিশা, সাথে ছেলেটিও। অবশ্য অথই আর তমাও ছিল তাদের কাছেই, তবু আরিয়ান সেটা মানতে পারছে না। বাইরের ছেলের সাথে কেন এত হাসাহাসি করতে হয়, আর এত কথা বলারই বা কী আছে? মেজাজটা তার তখনই খারাপ হয়ে গিয়েছিল। নেহাকে সেখানে ফেলেই একা একা চলে এসেছিল ভার্সিটি থেকে। নেহা বারবার পিছন থেকে ডেকেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। মেজাজ ভালো করতে সারাদিন এখানে সেখানে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাসায় ফিরেছে সে, তবুও তার মাথায় এখনও ঘুরছে সেই কথাটাই। এসব বসে বসে ভাবছিল আরিয়ান। হঠাৎই নিজেকে নিজেই প্রশ্ন করল সে, আচ্ছা, ও একটা ছেলের সাথে কথা বলুক, হাসাহাসি করুক, বা আরও 10টা ছেলের সাথে এমন করুক, তাতে আমার কি? আমি এত জেলাস হচ্ছি কেন? আমার এত খারাপ লাগছে কেন? তাহলে কি আমি? না না, এ তো অসম্ভব, এ হতে পারে না। আমি তো নিয়াকে ভালোবাসি। এমনি নিয়ে আমাকে সারাক্ষণ হারানোর ভয়ে থাকে। অতটা ভালোবাসা থাকলে ভয় কাজ করে মনে, এমনটা ভাবা যায়? এসব হাবিজাবি চিন্তা করছিল আরিয়ান। এমন সময় ফোনটা বেজে উঠল তার। ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে ছাদে গেল আরিয়ান। অনেকক্ষণ কথা বলল নেহার সাথে। সকালের এমন ব্যবহারের জন্য ক্ষমাও চাইল সে। তবে নেহা আরিয়ানের কাছে বায়না করেছে আগামীকাল কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তাকে, তাহলেই সে খুশি হবে। যদিও আরিয়ানের ইচ্ছা ছিল না, তবুও নেহাকে খুশি করতে তার কথায় রাজি হয়ে গেল সে। পরের দিন সারা দিন নেহাকে নিয়ে ঘুরালো আরিয়ান। সারা দিন ঘোরাঘুরি করে নেহাকে বিদায় দিয়ে নিজের গন্তব্যে আসতে যাবে, তখনই কিছু একটা দেখে থমকে দাঁড়ালো আরিয়ান। চোখ থেকে তার রক্ত ঝরছে। রাগে নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে আরিয়ানের। রাগ কন্ট্রোল করতে হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলো সে। তার হাতের বাম পাশের একটা ক্যাফেতে দিশা বসে আছে, সাথে ওই দিনের ছেলেটাও আছে। তমা আর অথয়ও আছে তাদের সাথে, কিন্তু ওদের কথা ভাবার কোনো প্রয়োজন আরিয়ানের নেই। দিশা কেন বারবার ওই ছেলের সাথে থাকবে? তাছাড়া ওই ছেলে তো ওদের ভার্সিটির কেউ না। ভার্সিটির হলে অবশ্যই আরিয়ান তাকে চিনত, কিন্তু না, ইচ্ছে করছে ছেলেটাকে সেখানে গিয়ে কেটে টুকরো টুকরো করে দিতে। নিজের রাগকে কোনো মতে নিয়ন্ত্রণে নিয়ে বাসায় চলে আসলো আরিয়ান। কয়েকটা দিন কেটে গেল। ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে আরিয়ান, পলাশ আর মামুন। গিটার বাজাচ্ছে আর গান গাইছে। নেহা ভার্সিটি আসেনি আজ। গান থামিয়ে মামুন আরিয়ানকে জিজ্ঞাসা করলো, কি রে, আজ তোর নেহা এলো না কেন? কোনো প্রবলেম হয়েছে হয়তো। তোর জানতে ইচ্ছে করে না নেহা কেন এলো না? ও কেন এলো না এটা ওর ব্যাপার, আমার কেন জানতে ইচ্ছা করবে? তুই না নেহাকে ভালোবাসিস? আমি তো কিছু একটা বলতে গিয়েও আটকে গেল আরিয়ান। সে কি আদৌ নেহাকে ভালোবাসে? যদি ভালোই বাসতো তাহলে তো নেহার ব্যাপারে জানার ইন্টারেস্ট থাকতো তার, কিন্তু এরকম তো কখনো হয়নি। আরিয়ানের নীরবতা দেখে পলাশ বদলে উঠল, ও তো কখনো নেহাকে ভালোবাসিয়েনি। ও শুধু দিশাকে কষ্ট দেওয়ার জন্য নেহার সাথে এইরকম প্রেমে অভিনয় করছে। আর ওই বা কেন? নেহা কখনো আরিয়ানকে ভালোবাসেনি। তবে হ্যাঁ, আরিয়ানের টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসবকে খুবই ভালোবেসেছে মেয়েটা।
পলাশের কথায় আরিয়ান খুব রেগে গেল। আচমকাই পলাশের শার্টের কলার ধরে বলে উঠল, তুই যদি আজকে আমার বন্ধু না হতিস তাহলে বুঝতি যে এই আরিয়ান কি জিনিস। নেহাত বন্ধু হওয়ার অজুহাতে বেঁচে গেলি, না হলে আমার থেকে খারাপ আজ কেউ হতো না। আর হ্যাঁ, আমাকে যা খুশি বল, কিছু বলবো না, কিন্তু নেহাকে যদি নিয়ে কিছু বলেছিস তাহলে সেদিন তোদের সাথে আমার সম্পর্ক ভুলে যাব। এত রাখছিস কেন আরিয়ান? ও তো ভুল কিছু বলেনি। যেদিন তুই নেহার প্রপোজ করেছিলি সেদিন নেহা একবারের জন্য বলেনি ও তোকে ভালোবাসে। ও একবারের জন্য কিন্তু বলেনি তুই ভালো মনের মানুষ, তাই তোকে যে কোনো মেয়েই চাইবে। কিন্তু হ্যাঁ, নেহা অন্য কিছু বলেছে। ও বলেছে তোর অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিজনেস আছে, তাই তোর সাথে ও প্রেম করবে। সেটাকে তুই শুনিসনি? আরিয়ান কিছুটা নড়ে চড়ে উঠল। মামুনের বলা কথাগুলো আরিয়ানের কানে বাজছে। আরিয়ান কিছু বলছে না। ওদের কথার উত্তর না দিয়ে ভার্সিটির গেটের দিকে তাকালো আরিয়ান। এমনিতেই রেগে আছে ও, তারই উপর সেই দিনের ছেলেটা আবার এসেছে। ছেলেটা ভার্সিটির ভেতরে ঢুকে দিশাদের ক্লাসের দিকে এগোতে লাগলো। আরিয়ান নিজের রাগ আর কন্ট্রোল রাখতে না পেরে হনহন করে ছেলেটার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ালো। ছেলেটা অবাক হয়ে আরিয়ানকে জিজ্ঞাসা করলো, কে আপনি ভাই? আমার পথ আটকালেন কেন? আমি কে সেটা আপনাকে জানতে হবে না, আপনি কে সেটা বলুন। আমি আপনার কাছে নিজের পরিচয় দিতে বাধ্য নয়, তবু যখন বলছেন তো বলি, আমি দিশার। এতটুকু বলতেই আরিয়ান ছেলেটির মুখে দিল একটা ঘুষি। ঘটনার আকস্মিকতায় ছেলেটি মুখে হাত দিয়ে আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ান বলতে লাগলো, তুই দিশার কে? নতুন নাগর তাই না? কি বলছেন এসব বাজে কথা? আমি বাজে কথা বলছি? বাজে তো তোর ওই দিশা, যে না আমাকে পেলো না এমনি আরেকটা ছেলেকে জুটিয়ে নিল। ছি! দেখুন, আপনি কিন্তু এইবার বাড়াবাড়ি করছেন। কিছু না জেনে কারোর ব্যাপারে এভাবে মন্তব্য করবেন না। আর কি জানার বাকি আছে শুনি, চল তোর ওই দিশার কাছে। আরিয়ান ছেলেটার হাত ধরে টানতে টানতে দিশার ক্লাসের সামনে নিয়ে গেল। দিশা ক্লাসেই ছিল। তখনই দেখতে পেল আরিয়ান সোহেলকে টানতে টানতে নিয়ে আসছে। তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো দিশা। অবাক হয়ে সোহেলকে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে? ও আপনাকে এভাবে টেনে এনেছে কেন? ও কি বলবে? আমার কথা শুন। তুই কেমন মেয়ে রে? নিজের প্রতি কন্ট্রোল নেই তোর, যে আমাকে পেলি না এমনি আরেকটাকে জুটিয়ে নিলি। এতই চাহিদা তোর শরীরের? দিশা ছলছল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আজকের আরিয়ানকে সম্পূর্ণ অন্যরকম লাগছে তার কাছে। আরিয়ান দিশাকে অপছন্দ করে সেটা দিশা জানে, কিন্তু ও যে দিশাকে এতটা খারাপ ভাবে সেটা দিশার কল্পনার বাইরে। দিশা কিছুক্ষণ ছলছল চোখে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে সোহেলের দিকে তাকালো, বলল, আমাকে মাফ করবেন ভাইয়া, আমার জন্য আজ আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। না বোন, ঠিক আছে, তোমার কথা একটু ডেকে দাও। ও তো আজ আসেনি। আন্টির শরীর নাকি কিছুটা খারাপ, তো তাই। কেন, আপনাকে কিছু বলেনি? না তো, আমি তোকে কল দিলাম, ফোন অফ বলছি। ও, হয়তো চার্জ নেই ফোনে। ও আচ্ছা, তাহলে আসি। আচ্ছা। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে কথাগুলো বলে ক্লাসে চলে গেল দিশা। সোহেল আরিয়ানের দিকে ফিরে তাকালো। আরিয়ান কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সোহেল বলতে লাগলো, কারোর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে কারোর প্রতি ঘৃণা করার অধিকারও আপনার নেই। কথায় আছে, যে যেমন চরিত্রের সবাইকে তার চরিত্রের মতোই ভাবি। শুধু শুধু মেয়েটিকে আপনি এতগুলো অপবাদ দিলেন, কিন্তু দেখেন সে কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে একটু শব্দ করলো না। কতটা সহ্য শক্তি থাকলে এই ধরনের কথা হজম করা যায় ভেবে দেখেছেন? আপনার আর ওর ব্যাপারে আমি সবই জানি, তোম আমাকে বলেছে। আর হ্যাঁ, আমি তোমার ফিউচার হাজবেন্ড। তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোমার সাথে দেখা করে আসি। কিন্তু তোমার তো খুব লাজুক মেয়ে, ও আমার সাথে দেখা করতে চায় না, তাই দিশার অথৈকে সাথে নিয়ে নেই। দ্যাট ইটস। আরিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে সোহেলকে জিজ্ঞাসা করলো, তো এখন যে আপনি বললেন আপনি দিশার... হ্যাঁ, আমি তখন বলতে চেয়েছিলাম আমি দিশার বান্ধবীর হাজবেন্ড, কিন্তু আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। কিন্তু আপনি তো ডিরেক্টলি বলতে পারতেন আপনি তোমার হাজব্যান্ড। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল দিশার কথা বললে আপনি খুব তাড়াতাড়ি চিনবেন, কারণ দিশা একদিন আপনাকে দেখে বলেছিল আপনি ওর বড় ভাই। যেদিন আপনি ওই মেয়েটির সাথে বসেছিলেন, দিশার সাথে আমাকে দেখে রেগে গিয়ে চলে গিয়েছিলেন। আমরা সবটাই খেয়াল করেছিলাম, কিন্তু আপনাকে কিছু বলতে দেইনি।
দিশা আমাকে ওর বড় ভাই বলেছে? চূড়ান্ত অবাক হয়ে সোহেলকে জিজ্ঞাসা করলো আরিয়ান। হ্যাঁ, তাই তো বলেছে। কেন, আপনি কি সম্পর্কে ওর অন্য কিছু হন? না মানে সোহেলের এরকম কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল আরিয়ান। কিছু বের হচ্ছে না তার মুখ দিয়ে। আরিয়ানের এরকম অবস্থা দেখে সোহেল মুচকি হাসলো। তারপর আরিয়ানের থেকে বিদায় নিয়ে চলে গেল। আরিয়ান আগের জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কিছুই ভাবতে পারছে না সে। যতই চাচ্ছে মেয়েটাকে আর কোনো কষ্ট দিবে না, ততই যেন আরো বেশি কষ্ট দিয়ে দিচ্ছে সে। কিছুই ভাবতে পারছে না সে। হঠাৎই পিঠে কারো হাতের ছোঁয়া পেল। পিছনে ঘুরে দেখলো মামুন আর পলাশ দাঁড়িয়ে আছে। ওদের চোখ মুখে হতাশার ছাপ। কি রে, তোরা এখানে কখন এলি? অবাক হয়ে মামুন আর পলাশকে জিজ্ঞাসা করলো আরিয়ান। আরিয়ানের কথায় পলাশ কিছুটা হাসলো। হেসে আরিয়ানকে জিজ্ঞাসা করলো। এবার শান্তি হয়েছে তোর? মানে? ভ্রু কুঁচকে পলাশকে জিজ্ঞাসা করলো আরিয়ান। মায়েরটা যে কি সেটা তুই কি বুঝছিস না, নাকি বুঝতে চাইছিস না? কি বলবি, স্পষ্ট করে বল। যদি স্পষ্টভাবে জানতে চাস তাহলে সেই স্পষ্টটা কথা হলো তুই দিশাকে ভালোবাসিস। কি বাজে কথা বলছিস? ও বাজে কথা বলছে না আরিয়ান, ও সত্যিই বলছে। মামুন বলে উঠল। আরিয়ান অবাক চাহনিতে ওদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলল। তোরা জানিস আমি নেহাকে ভালোবাসি, তারপরে এরকম মূর্খের মতো কথা বলছিস? তুই কখনো নেহাকে ভালোবাসিনি আর বাসবিও না, সে কথা বাদ দে। মেনেই নিলাম তুই দিশাকে ভালোবাসিস না, তাহলে ওই ছেলেটাকে দিশার পাশে দেখে, ইনফ্যাক্ট আজ তো পাশেই দেখিসনি, জাস্ট ওর ক্লাসের দিকে যেতে দেখেছিস, তাতেই এত জেলাস হয়ে ওই ছেলেটার সাথে এত বাজে বিহেভ করলি কেন? যাই না, হয়তো আমার কাজিন, আমার সাথে রক্তের টান আছে, তাই করেছি এমন। খুব আনমনা হয়ে বলল আরিয়ান, যদিও এই প্রশ্নটা আরিয়ানের মনের ভেতরেও ঘুরপাক খাচ্ছে। একটা কথা কি জানিস, রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক বেশি গভীর। রক্তের সম্পর্ক থাকলেই এমন করতে হবে সেটা কিন্তু কোনো কথা না। আর তুই যদি ওকে জাস্ট কাজিনই ভেবে থাকিস, তাহলে ওই ছেলেটা যখন বলল দিশা তোকে বলেছে তুই ওর চাচাতো ভাই, তখন ভাই কথাটা শুনে তুই অস্থির হয়ে গেছিলিস কেন? আর তখন তোর মুখটা বা কেন অন্য রকম হয়ে গেছিল, যেন মনে হচ্ছিল তুই এই সম্বোধনটা আশা করিসনি। আরিয়ান কিছু বলল না। সেও ভাবছে এমনটা হবার কারণ কি। ওর এরকম আনমনা চেহারা দেখে পলাশ বলল। যেটা হয়ে গেছে সেটা মন থেকে জেরে ফেলে নতুন করে জীবন শুরু কর আরিয়ান, সেটাই তোর জন্য মঙ্গল হবে। কি বলতে চাইছিস তুই? কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো আরিয়ান। আমরা জানি তুই নেহাকে ভালোবাসিস না, আর ও একটা বাজে মেয়ে। তোর টাকা পয়সার প্রতি ওর লোভ, তোর প্রতি কোনো ইন্টারেস্ট ওর নেই, এমনকি ওর প্রতিও তোর কোনো ইন্টারেস্ট নেই। যদি থাকতো তাহলে আজও বাস্তিতে না আসতে তুই এত স্থির থাকতে পারতি না। কিন্তু তোর মধ্যে কোনো রিয়াক্ট আমরা দেখতে পাচ্ছি না, তাই বলছি ওকে মন থেকে মুছে ফেল। যদিও তোর মনে ওই নেহা কোনোদিন ছিল না, তারপরে বলছি অ্যান্ড দেন দিশাকে নিয়ে লাইফ স্টার্ট কর। পলাশ আর মামুনের এমন কথায় আরিয়ান বেশ রেগে গেল। তবে কোনো প্রতিবাদ না করে শান্ত গলায় বলল। আমি নিয়াকে ভালোবাসি কি বাসি না সেটা কোনো ফ্যাক্ট না, তবে নিয়া আমাকে অনেক ভালোবাসে অ্যান্ড আমাকে অনেক বিলিভ করে। ওকে আমি কষ্ট দিতে পারবো না, ওকে আমি ঠকাতে পারবো না কখনো। মানলাম তুই ওকে ঠকাতে পারবি না, কিন্তু ও যে তোকে ঠকাচ্ছে। কি বলছিস এসব? আমরা প্রথম থেকে বলছি ওই মেয়ে জাস্ট তোর টাকা, বাড়ি, গাড়ি, বড় বড় বিজনেস এসবে আকৃষ্ট। তুই কেন সেটা বুঝতে পারছিস না? আর কি? আর ওই মেয়েকে আমরা প্রায় দেখছি তুই পাশে না থাকলেই কারো না কারোর সাথে যেন ফোনে কথা বলে। তাই নাকি? একটা ভালো রিলেশন কিভাবে নষ্ট করতে হয় সেটা খুব তোরা ভালোই জানিস। তবে কি তোদের এই ফাঁদে আমি কখনো পা দিব না। আরিয়ান রেগে সেখান থেকে চলে গেল। মামুন আর পলাশ তাকিয়ে দেখতে লাগলো তার যাওয়া। আকাশ ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে বই দেখছিল খুব মনোযোগ দিয়ে। সেদিনের পর থেকে সে একাই থাকে, যদিও সে পুরোপুরি একা না, ওকে সঙ্গ দেওয়ার মতো একজন আছে। সে যাই হোক, আকাশ গভীর মগ্নে ছিল বই নিয়ে। এমন সময় তার পাশে কেউ একজন বসে তার চোখ দুই হাত দিয়ে ঢেকে দিল। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, অথই। অথই হাত ছেড়ে দিয়ে পাশে ফিরে বসে বলল, আচ্ছা, আমাকে না দেখে তুমি কিভাবে বলতে পারো যে এটা আমি? তোমার গায়ের গন্ধ যে আমার খুব পরিচিত, সবার থেকে তোমার গায়ের স্মেলটাই আলাদা। মানে কি? আর কার কার গায়ের ঘ্রাণ শুকেছো তুমি? খানিকটা রেগে জিজ্ঞাসা করলো অথই। আহা, রাগ করছো কেন? আমি এইসব মিন করে কথাটা বলিনি।
তবে তুমি তো জানোই আমার আশেপাশে আরও কত মানুষ আছে। কই তাদের চলাফেরায় তো আমি তোমাকে খুঁজে পাই না, কিন্তু তোমাকে না দেখেও আমি বুঝতে পারি এটা তুমি। বুঝেছি। যাই হোক, এভাবে এখানে বসে আছো কেন? এমনি। তুমি এখানে এলে হঠাৎ? দিশা কোথায়? ও আর কোথায় থাকবে, ক্লাসেই আছে। বেচারির ভাগ্যটাই খারাপ। কেন, আবার কি হলো? যা কপালে ছিল তাই হয়েছে। কত নিরীহ একটা মেয়ে, ওই আরিয়ানের বাচ্চাকে ভালোবেসে জীবনে পাপ করেছিল অনেক, সেটারই মাসুল দিতে হয় এখনো। কই মেয়েটা সব ভুলে নিজেকে স্বাভাবিক করতে চাইছে, কিন্তু না, ওই আরিয়ান ব্যাটার সহ্যই হচ্ছে না এটা। ওকে অপমান না করলে যেন ওই ব্যাটার পেটের ভাত হজম হয় না। বেশ অভিমানী সুরে কথাগুলো বলল অথই। আকাশ এক দৃষ্টিতে অথয়ের দিকে তাকিয়ে আছে। অভিমান করলে মেয়েটাকে বড্ড মায়াবী লাগে। আকাশের এরকম তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেল অথই। জিজ্ঞাসা করলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে এভাবে দেখার কি হলো? আকাশ কোনো উত্তর দিল না। অথয়ের দিকে তাকিয়ে যেন কোনো ভাবনার জগতে হারিয়ে গিয়েছে সে। অথই বলল, কি ব্যাপার, কি এত ভাবছো? ভাবছি তোমাকে আরও আগে কেন ভালোবাসলাম না। এর আগেও তো তোমাকে অনেক দেখেছি, কিন্তু তখন তো তোমার প্রতি আমার তেমন কোনো ফিলিংস হয়নি। কিন্তু সেদিন কি এমন জাদু করলে আমায় যে আমি এত কাছে চলে এলাম তোমার? আমিও বুঝি না। সেদিন তো আমি তেমন কিছুই করিনি, জাস্ট ওই বেটা আরিয়ানকে গুনে গুনে 4টা থাপ্পড় দিয়েছি, আর এতেই তুমি ফিদা হয়ে গেলে। হ্যাঁ, জানি না সেদিন আবার কি হয়েছিল। তুমি যখন আরিয়ানের সাথে এরকম করছিলে, আমি ক্যাম্পাসে বসে থেকে সবটাই দেখছিলাম। আমি তো জাস্ট অবাক। আমি ওর বন্ধু হয়ে যা করতে পারিনি, তুমি একটা মেয়ে হয়ে, ইনফ্যাক্ট তুমি ওর জুনিয়র হয়ে সেটা করে দেখালে। তোমার সেই সৎ সাহসিকতা সেদিন আমাকে বেশ মুগ্ধ করেছিল। বিশ্বাস করো, সেদিন সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। শুধু তোমার মুখটাই আমার চোখে ভেসে উঠেছে। তাই তো দেরি না করে পরের দিনই প্রপোজ করে বসলাম তোমাকে, আর তুমিও অ্যাকসেপ্ট করে নিলে। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছিল সেদিন। আকাশের কথা শুনে অথই একটা তৃপ্তির হাসি দিল, যা দিয়ে তার ভালোবাসার জানান দিল। বাসায় গিয়ে আরিয়ান নেহাকে কল দিল। ফোন ওয়েটিংয়েই পেল সে। মেজাজটা খারাপ হয়ে গেল তার। কয়েকবার কল দিয়েও ওয়েটিংই পেল। রাগে আর কোনো কল দিল না সে। কিছুক্ষণ পর আরিয়ানের ফোনে রিং বেজে উঠল। আরিয়ান ফোনটা কেটে দিয়ে নিজেই কল ব্যাক করলো। অবাক হয়ে বলল আরিয়ান, হ্যালো নিয়া, বলো আরিয়ান। আজ আসনি কেন ভার্সিটিতে? এমনি ভালো লাগছিল না তাই। ওহ, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কখন থেকে কল দিয়ে শুধু ওয়েটিং পাচ্ছি। ওই মানে মামার সাথেই কথা বলছিলাম। কেন, সন্দেহ করছো? আরে না, সন্দেহ করব কেন? তাই তো। আচ্ছা আরিয়ান, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কিছু মনে করার কি আছে, বলো। কি বলবে? আরিয়ান, আমার না কিছু টাকা লাগবে। কি করবে টাকা দিয়ে? তুমি তো জানোই আমার বাবা নেই, মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, ডক্টর দেখানো লাগবে তাই। আচ্ছা, আর বলতে হবে না। কত লাগবে সেটা বলো। বেশি না, এই 1050 করলেই হবে। এত টাকা? ডাক্তার দেখাতে এত টাকা লাগে? তোমার সমস্যা হলে থাক, অন্য কোথাও থেকে জোগাড় করে নিব। ন্যাকামো করে বলল নেহা। না ঠিক আছে, কখন আসবো টাকা নিয়ে? কাল ভার্সিটিতে দিলেই হবে। তোমার বাসার ঠিকানা দাও, আমি নিয়ে আসছি। না না, সমস্যা নেই, কাল হলেই চলবে। ওকে। এখন রাখি। ওকে, বাই। বাই, লাভ ইউ সোনা। ফোন রেখে দিল নেহা। আরিয়ানের ফোন রাখার সাথে সাথেই আর এক জায়গায় কল দিল সে। ফোনের ওপাশ থেকে বলল, কি হলো, রাজি করতে পারলে? হ্যাঁ। কত চেয়েছো? 50,000। এত কম কেন? ওদের তো অনেক টাকা। সেটাই তো আমি জানি, কিন্তু প্রথমবারই যদি বেশি চাই তাহলে কেমন না? এই 50,000 দিয়েই তো মাত্র স্টার্ট দিলাম, ধীরে ধীরে বাড়াবো। ওকে বেবি। আচ্ছা, এখন বাই। বাই। পরের দিন নেহাকে টাকাটা দিতেই নেহা ভার্সিটি থেকে চলে গেল। মামুন শুধু দেখলো। নেহা যেতেই আরিয়ানকে বলল, কি ব্যাপার, এখনই টাকা নেওয়া শুরু করে দিয়েছে? ওর মা অসুস্থ, তাই নিয়েছে। ওর মা অসুস্থ? তুই কি পাগল হয়ে গেলি? এখানে পাগল হওয়ার কি আছে শুনি? আসলে তুই অন্ধ হয়ে গেছিস। আরে ওর তো কোনো মাই নেই, তাহলে অসুস্থ হবে কি করে? আরিয়ান যেন আকাশ থেকে বলল। অবাক হয়ে বলল, এসব তুই কি বলছিস? মা না থাকলে মাকে নিয়ে কেউ মিথ্যা বলে? মা যে নেই এমনটা না, মা আছে, তবে ওর কাছে নেই। স্বামীর সংসার রেখে পরকীয়া করে ধরা পড়েছিল, সেদিনই ওর বাবা ওর মাকে
বের করে দিয়েছিল। তারপর থেকে ওদের সাথে ওর মা কোনো যোগাযোগ নেই। তুই এত কিছু কিভাবে জানিস? ছোট্ট একটা শহরে থাকি, এটা জানা কোনো ফ্যাক্ট না। তাহলে তো আমাকে কখনো বলিসনি এসব। কি বলবো তোকে? তুই তো বলিস ওই মেয়েটাকে তুই ভালোবাসিস, আর ভালোবাসার মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে তুই জানিস না সেটা আমার জানা ছিল না। আরিয়ান কিছু বলল না, তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। মামুন ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসি দিল। দিশা রাতের আধারে একা একাই রুমের বারান্দায় বসে আছে, হাতে একটা কফি ভর্তি মগ। কিছুক্ষণ পর পর মগে চুমুক দিচ্ছে আর সামনের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোতে অন্ধকার রাতটাও বেশ অপরূপ লাগছে তার কাছে। স্বপ্ন ছিল এরকম একটা চাঁদনি রাতে আরিয়ানের পাশে বসে ওর এক হাত ধরে জড়িয়ে জ্যোৎস্না বিলাস করবে। কিন্তু সবার সব আশা তো আর পূরণ হয় না, কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আজ খুব জানতে ইচ্ছা করছে ওর মধ্যে এমন কি নেই যা নেহার মধ্যে আছে। ও কি আরিয়ানের যোগ্য না? টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার চোখ থেকে।